আচ্ছা, আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, তাই না? সো গ্রাফিক ডিজাইন কোর্সে আসছি। গ্রাফিক ডিজাইনটা কি সেটা জানা দরকার না? আচ্ছা, কারো জানা আছে যে আসলে এই জিনিসটা বলতে কি বোঝায়, যে গ্রাফিক ডিজাইন মানে কি? এনি আইডিয়া? ডিজাইন তো সবাই চিনি আমরা। ডিজাইন মানে কি? ডিজাইন বলতে ছবি বা নকশা। হ্যাঁ, সো আপনি নানাভাবে ছবি আঁকতে পারেন, নকশা করতে পারেন। সেটা খাতায় হইতে পারে, সেটা কম্পিউটারে হইতে পারে, সেটা একজন চিত্রশিল্পী তার যে ক্যানভাসের মাধ্যমে হইতে পারে। সো বিভিন্ন রকম আছে, একটা নকশা বিভিন্নভাবে করা যায়। একজন ফ্যাশন ডিজাইনার কি করে, তার নকশাটা কোথায় অ্যাপ্লাই করে বললেন? এই জিনিসটা জানেন? একজন ফ্যাশন ডিজাইনার প্রথমত উনি একটা হার্ড বোর্ডের মধ্যে করে, সাদা একটা বোর্ডের মধ্যে উনি নকশাটা করে। সেটা অনুযায়ী তিনি কিন্তু কাপড়ের উপরে সেই নকশাটা আনে। নতুন নতুন মডেলের জামা কাপড় ওনারা বের করে। হ্যাঁ, যেমন হচ্ছে ছেলেদের একটা ট্রেন্ড ছিল, মাঝখান দিয়ে শার্টের এই জায়গা দিয়ে বোতাম ছিল, সোজাবাদ দিয়ে তেড়া বোতাম ছিল। সো মাঝে মাঝে ট্রেন্ড আসে এরকম। হ্যাঁ, আপুদের ট্রেন্ডের তো অভাব নেই, অনেক ট্রেন্ড, বাট ছেলেদের খুব ট্রেন্ড খুব কম আসে। তো এই জিনিসটা একজন চিত্রশিল্পী, যিনি তার ক্যানভাসের মাধ্যমে জিনিসটা ফুটায় তোলে, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, কোনো একটা সমসাময়িক চিত্র হইতে পারে, একটা নেচার হইতে পারে। হ্যাঁ, যে কোনো কিছু উনি চাইলে ওনার আর্টবোর্ডের মাধ্যমে ফুটায় তুলতে পারে। সো ওনাকে কি বলতেছে? আর্টিস্ট। হ্যাঁ, সো এখন আমাদের হচ্ছে চিত্রনায়ক চিত্রনায়িকাদের বলা আর্টিস্ট, কিন্তু তাদের সাথে আর্টের কোনো সম্পর্ক নাই। বাট তারা বলছে এটা এখন তারা আর্টিস্ট। বাট অরিজিনাল আর্টিস্ট আমরা চিন্তা করি যারা আসলে এই জিনিসগুলো চিত্রশিল্পী যারা, তাদের আমরা আর্টিস্ট বলি। এখন গ্রাফিক ডিজাইনটা কি? গ্রাফিক ডিজাইন দুটো আলাদা আলাদা শব্দ। ডিজাইন তো আমরা জানি, মাত্র বলছি ডিজাইন মানে হচ্ছে একটা নকশা। গ্রাফিকটা হচ্ছে ভিজুয়াল এলিমেন্টের সাহায্যে যখন আমরা কোনো ডিজাইন করি। চিত্রশিল্পীর কথা বললাম, উনি কী করে, ওনার রং তুলি, ক্যানভাস, তারপরে কি ওনার রং, এগুলো দিয়েই কিন্তু উনি এই জিনিসগুলো ফুটায় তুলতেছে ওনার যে ক্যানভাসের মাধ্যমে, তাই না? গ্রাফিক ডিজাইনার কি, ভিজুয়াল কিছু কন্টেন্ট আছে, যেমন শেপ, কালার, ফন্ট, হ্যাঁ, টাইপোগ্রাফি, তারপরে হইতে পারে আপনার এরকম আরও কয়েকটা আছে গ্রাফিক ডিজাইনের আপনার এলিমেন্ট অনেক। এই জিনিসগুলো যখন সে তার তার কিন্তু ক্যানভাস নাই, আছে? একজন গ্রাফিক ডিজাইনের ক্যানভাস আছে? নাই। কিন্তু ওনার কাজ হচ্ছে ভিজুয়ালি ইউজ হয় এমন কিছু সফটওয়্যার দিয়ে উনি কিন্তু ওনার আইডিয়াটা মানে ইমপ্লিমেন্ট করতে পারে। এখন গ্রাফিক ডিজাইন আরও একটা বড় অর্থ হচ্ছে যে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে একটা ব্যবসার সমাধান করে। ঠিক আছে? এখন আপনি একটা ই কমার্সে যদি প্রোডাক্ট কিনেন, জামাটার যদি আপনি ডেমোটা না দেখেন, হ্যাঁ, যদি আপনার শুধুমাত্র অনলাইনে অর্ডার করে দিলেন যে ভাই আমার জামাটা দিন, জামাটা কেমন, ওই জিনিসটা আপনাকে কি করে, আকর্ষণ করে কি দিয়ে? এক একটা ইমেজ বা ডিজাইন দিয়ে আপনাকে আকর্ষণ করে। হ্যাঁ, তো যে কোনো জিনিস আপনার সমাধান করতে হয় কি দিয়ে? আপনার গ্রাফিক্যাল সলিউশন দিয়ে। শুধু গ্রাফিক ডিজাইন দিয়ে সলিউশন করে এমন না, ওয়েব ডেভেলপমেন্ট থাকতে পারে, সেখানে ডিজিটাল মার্কেটিং থাকতে পারে। একটা বিজনেসের সলিউশন তো অনেক ধরনের হইতে পারে, তাই না? আচ্ছা, একটা সময় কি হইতো, একটা সময় মাইকিং করে করে প্রচারণা হইতো, হাতে হাতে লিফলেট দিয়ে দিত, তাই না? এখন কি ওই যোগটা আছে? নাই। কিছুটা আছে, যেগুলো হচ্ছে কিছু দোকান উদ্বোধন হইলে বা কোনো হচ্ছে বা হয়তো বা কোনো একটা মানে বড় কোনো ইভেন্ট থাকলে সেই ক্ষেত্রে মাইকিং এখন করে। কিন্তু একটা সময় ছোটোবেলায় কী করতাম, মাইক দেখলেই দৌড় দিতাম। ওই যে হাতে একটা ইয়ে দিবে, হাতে একটা লিফলেট পাবো, সো না দিলেও ভাই আমার একটা দেন, আমার একটা দেন, আমার একটা দেন, মানে ছোটোবেলার এটা ছিল একটা মজা। নির্বাচনের সময় তো একেবারে গেটের সামনে মাইক একটা আসতেছে, সবাই মিলা দৌড় দিয়ে যাইতাম। সো এখন কিন্তু আর ওই রকম না, এখন নির্বাচনী প্রচারণা কিন্তু অনলাইনে চলে। হ্যাঁ, অমুক ভাইয়ের এখানে গেছে, তমুক ভাইয়ের এখানে গেছে, এগুলোও কিন্তু এখন অনলাইনে চলতেছে। এছাড়া হচ্ছে এখন এই যে বর্তমানে গ্রোসারিজের মধ্যে সবচেয়ে সেরা কে জানেন? একটা হচ্ছে চাল ডাল, আরেকটা হচ্ছে স্বপ্ন। খুব নাম করা দুইটা ব্র্যান্ড, তারাও কিন্তু অনলাইনে চলে আসছে। যে এখন এই যে মাংসের ছবি দিয়ে তারা বলতেছে কেজি এত টাকা, হ্যাঁ, এটা অত টাকা। এরপরে চাল ডাল, করোনার সময় তারা হিউজ পরিমাণ বিজনেস করছে। কীভাবে? গ্রাফিক্যাল এলিমেন্টের অবশ্যই হেল্প লাগছে, তাই না?
না শুধুমাত্র তাদের যে ডেভেলপমেন্ট, তাদের যে কোয়ালিটি, এগুলো দিয়ে। অবশ্যই গ্রাফিক্যাল সলিউশন তাদের লাগছে। আপনি যদি রিপ্রেজেন্ট করতে না পারেন, সেটা মার্কেটিং করে কী লাভ? অবশ্যই আপনার মার্কেটিং করতে হলে ওই জিনিসটা রিপ্রেজেন্ট করতে হবে একজন কাস্টমারের কাছে। সো গ্রাফিক ডিজাইন আমরা শিখব একজন বিজনেসম্যান বা এন্টারপ্রেনারের সমস্যা সমাধান করার জন্য। এখন পার্সোনালি সেক্ষেত্রে আপনি নিজেও হইতে পারেন একজন উদ্যোক্তা, হইতে পারেন আপনার একটা বিজনেস আছে, এখন আপনার বাবার হইতে পারে, আপনার হাজব্যান্ডের হইতে পারে, হ্যাঁ, নিজের হইতে পারে। সো এতে কি হচ্ছে, আপনি চাইলে মাল্টিপলভাবে ক্যারিয়ার করতে পারবেন, ঠিক আছে? আর গ্রাফিক ডিজাইন, যে বললো যে গ্রাফিক ডিজাইনের ডিমান্ড কোথায়, আমি তাকে পাল্টা প্রশ্ন করবো, কোথায় নাই আমার বলেন কোথায় নাই, যে ভাই এই জায়গাতে নাই গ্রাফিক ডিজাইন। এই যে দোকান চিনতেছেন, মার্কেট চিনতেছেন, কি দিয়ে চিনেন? ব্যানার, পোস্টার, তাই না? হ্যাঁ, বাট একদিন গেলে পরের দিন আর এগুলা লাগে না। কিন্তু প্রথমত আপনার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে ইম্পর্টেন্ট সব কিছুর ক্ষেত্রে। আচ্ছা, এই যে জিনিসগুলা আপনি সকালবেলা অ্যালার্ম ক্লক বাজা থেকে শুরু করে সারাদিনে আপনি টুথব্রাশ দিয়ে যে ব্রাশ করলেন, যে পেস্ট দিয়ে ব্রাশ করলেন, যে পেপার পড়লেন, যে চা খাইলেন, ওই চার একটা প্যাকেট আছে না? হ্যাঁ, সো দেখেন আমরা কিভাবে চিনি ইস্পাহানি, মির্জাপুর টি ব্যাগ, এরপরে স্যালন টি ব্যাগ, কীভাবে চেনেন? এখন সবাই যদি সাদা ব্র্যান্ডিং করে দিত, কোনো কালার টালার না দিয়ে, আপনার যদি দোকানদার বলতো যে এটা স্যালনের, আপনি নিতে বাধ্য। কেন? ব্র্যান্ডিং নাই, সবাই সাদা। এরপরে পেপসুডেন্ট ক্লোজ আপ সবাই যদি সাদা থাকতো, সব যদি তাদের হলোগ্রামগুলো বা তাদের মোড়কটা যদি সাদা থাকতো, আপনারা যেটা বলতো সেটাই সত্য, ঠিক আছে না? কিন্তু ঠিক আছে, ভিতরে কিছু পেস্টের কালার আলাদা থাকে, আবার কিছু পেস্ট আছে সেম কালার থাকে। সো এরকম অনেক জিনিস আছে। আপনি রাস্তা দিয়ে হাঁটলে তো বলার কিছু নাই, ডাইনে তাকাইলেও পোস্টার, বামে তাকাইলেও পোস্টার। এখন এটার ক্যারিয়ার যেমন সারা বিশ্বব্যাপী আছে ডিজাইনের চাহিদা, তেমন ক্যারিয়ার চাহিদাও সারা বিশ্বব্যাপী। এগুলা কে করে? এই যে এত ডিমান্ড, এগুলা কে করে? একজন ওয়েব ডেভেলপার? তাহলে একজন গ্রাফিক ডিজাইনার করে। সো এটা আসলে এমন না যে আমি জব করব না, আমি ফ্রিল্যান্সিং করব। আপনি পারবেন, আপনি ফ্রিল্যান্সিংও করবেন, আপনার নিজের ব্যবসা আছে, ওইটা থেকে লাগে না? তাহলে সব ক্ষেত্রে আছে। তো আমরা এক কথায় বুঝি যে গ্রাফিক ডিজাইন বলতে হচ্ছে ভিজুয়াল কিছু এলিমেন্টের মাধ্যমে যদি আমরা কোনো একটা সমাধান বের করার চেষ্টা করি, সেটাই হচ্ছে আমাদের জন্য কি, আমাদের এই যে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইন করার জন্য বললাম যে ভিজুয়াল এলিমেন্ট এগুলো কই পাবো? অবশ্যই কোনো না কোনো সফটওয়্যার দিয়ে করা লাগবে। আচ্ছা, প্রথমত আমরা যে সফটওয়্যারটা এক্সপ্লোর করবো সেটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি কোম্পানির একটা বড় প্রোডাক্ট। অ্যাডোবির এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো ভালো ভালো কাজে ইউজ করা হয়। আপনি কোডিং থেকে শুরু করে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, মাল্টিপল জিনিসে তারা এই জিনিসগুলো ইউজ করতেছে। সো এর মধ্যে একটা অন্যতম এবং সহজ আমার মতে অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফাংশনালিটি অনেক কম, বাট এটা দিয়ে হিউজ পরিমাণ কাজ করা যায়। আচ্ছা আচ্ছা আসেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের চেহারাটা দেখি। এই আইকনটা যখন দেখবেন, এই আইকনটা চিনে রাখেন। এই আইকনটা যখনই দেখবেন, এই আইকনটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, এই যে এই সফটওয়্যার, এই আইকনটা, আচ্ছা ফেসবুক আমরা চিনি কিভাবে বলতে পারবেন? এরপর আইফোন চিনি কেমনে? ওই আপেলটা দেখা, তাই না? সো প্রত্যেকটা কোম্পানিরই একটা আইডেন্টিটি আছে, যেটা আমরা লোগো ডিজাইন ক্লাসে দেখবো এবং বুঝবো। ঠিক, আচ্ছা এখানে এআই, এটা হচ্ছে এতে অ্যাডোবি আইতে ইলাস্ট্রেটর। এখানে তারা শর্ট ফর্মে এই আইকনটা দেখলেই বুঝবেন যে ইলাস্ট্রেটর। আর এখন তো চিনেই যাবে না, আগে তো এখন মুখস্থ করার কিছু না, এখন কাজ করতে করতে চিনবেন। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে আমি সফটওয়্যারটা কোথায় পাবো? সফটওয়্যার ফাইল আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। যাদের বাসায় ইন্টারনেট নাই তারা প্রতিদিন ক্লাসে আসতে আপনার পেন ড্রাইভটা নিয়ে আসবেন, যাদের নাই একটা কিনে নেবেন, পেন ড্রাইভের দাম আহামরি বেশি না।
একটা পেন ড্রাইভ নিয়ে নেবেন, প্লাস ভিডিওটা দিয়ে দিব, প্লাস হচ্ছে কোনো যদি ইম্পর্টেন্ট ফাইল থাকে সেগুলো আপনাদেরকে ইয়ে করে দেবার। বা যাদের বাসায় ওয়াইফাই আছে তারা তো, এখন অধিকাংশেরই বাসায় ওয়াইফাই আছে, মোবাইলের যে নেট ডাটা। ওকে, সো এখন আসেন এই যে ডিজাইনগুলোর মধ্যে আবার দুইটা টাইপ আছে। আমি যে এতক্ষণ বললাম যে ভিজুয়াল এলিমেন্টের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনগুলো ফুটিয়ে তুলি। সো এই ডিজাইনের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা আছে হাতে ধরা যায়, আরেকটা আছে ধরা যায় না, শুধু ভিজুয়ালি আমরা দেখি। আচ্ছা বলেন, একটা ফ্লায়ার এটা হাত দিয়ে ধরা যাবে? মানে লিফলেট, আমাদের বাংলাদেশের ভাষায় লিফলেট, এটাকে হাত দিয়ে ধরা যাবে? যাবে। কিন্তু একটা ওয়েবসাইটের একটা পোস্ট, আপনার একটা ছবি যেটা পোস্ট করছেন, বা একটা ব্যানার ওয়েবসাইটের জন্য পোস্ট করা, ধরা যাবে। তাহলে যে জিনিসগুলো আমরা হাত দিয়ে ছুঁইতে পারবো, মানে মোট কথা হচ্ছে প্রেসের মাধ্যমে প্রিন্ট হয়, শুধু প্রেস না, আপনার প্রিন্টার দিয়েও প্রিন্ট হইতে পারে, তাই না? যে জিনিসগুলো প্রিন্ট হয় সেই জিনিসগুলোকে আমরা বলি প্রিন্ট ডিজাইন। আরেকটা হচ্ছে ওয়েবে যেগুলো থাকে, ইন্টারনেট জগৎটাই তো ওয়েব, তাই না? এখন ফেসবুক হইতে পারে, টুইটার হইতে পারে, ইউটিউব হইতে পারে, সব জিনিসই এই ইন্টারনেটের মধ্যে পড়ে, তাই না? সো এই ইন্টারনেটের জন্য আমরা যখন কোনো কিছু তৈরি করব বা দিব, তখন সেটাকে বলা হয় ওয়েব এলিমেন্ট ডিজাইন। আচ্ছা, ওয়েব এলিমেন্ট ডিজাইন, প্রিন্ট এলিমেন্ট ডিজাইন কীভাবে কী করবেন সব জিনিস কোর্সে বলবো। আগে আসেন সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা। আচ্ছা, আমি যে লিঙ্কটা দিব, একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব গুগল ড্রাইভের, ডাউনলোড করা একদম ইজি। আপনাদের হচ্ছে একটা যে লিঙ্কটা দিব, লিঙ্কের মধ্যে দেখবেন যে একটা আইকন আছে, ওই জায়গার মধ্যে হচ্ছে আপনি এখানে ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এইরকম একটা ফাইল আসবে, কিন্তু এই বিপ্রেসটা আসবে না, এই বিপ্রেসের মতন এটা, হ্যাঁ। সো এই জিনিসটা আসবে না। সো এই জিনিসটা আসতে হইলে আপনাকে একটা কাজ করতে হবে। উইন্ডার নামক একটা সফটওয়্যার আছে, ওই উইন্ডার নাম সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে হবে। সো নেটে যাবেন, নেটে গিয়ে শুধু লিখবেন যে উইন্ডার ডাউনলোড লিখবেন। এরপরে হচ্ছে তাদের ওয়েবসাইটে যাবেন, এটা ক্লাস ভিডিওর সাথে আমি ইনক্লুড করে দিব, তারপরেও দেখেন নেট থেকে কীভাবে আপনি ইয়েটা করবেন। আচ্ছা, এখান থেকে এই উইন্ডার যেখানে আছে ইংলিশ, এই জায়গাতে ক্লিক করবেন। আচ্ছা, তো ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, আপনাদের ইনস্টল হয়ে গেলে এরকম একটা ফাইল আসবে। আচ্ছা, ইনস্টল হয়ে গেলে এরকম একটা ফাইল আসবে, এই যে উইন্ডার, হ্যাঁ দেখছেন winrar.exe। এখন exe মানে কি? এই ডটের পরে যা কিছু থাকে না কেন, কোনো ফাইলের পরে ডটের পরে যা কিছু থাকে এগুলোকে বলা হয় ফাইল নেম এক্সটেনশন। তো exe ফাইলটা হচ্ছে, আমি যদি এখানে এটাকে লিস্ট ভিউ করি, দেখবেন যে এইটাকে তারা বলতেছে অ্যাপ্লিকেশন টাইপ। তাহলে exe মানে কি? অ্যাপ্লিকেশন। তাহলে exe ফাইল। এখন দেখেন এই আইকনগুলো শো করতেছে কেন? কারণ আমার এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, আপনাদের ওইটা শো করবে না। দেখবেন ফাইলের উপর একটা জিপ দেওয়া আছে, একটা চেইন দেওয়া আছে। প্রথমত দেখবেন ফাইলের উপর একটা চেইন দেওয়া আছে প্রথম যখন ইনস্টল করবেন, হ্যাঁ, ওই ফাইলটা যখন আপনারা ডাউনলোড করবেন। এখন আমার এই সফটওয়্যারটা ইনস্টল থাকার কারণে এইরকম শো করতেছে আইকনগুলো। আচ্ছা, দেখেন দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য জানেন? এই জায়গায় দেখেন তো কি পার্থক্য আছে। এটা না, এটার মধ্যে বেল্টটা খোলা, এটার মধ্যে বেল্টটা মারা। সো এই লকের মানে হচ্ছে আপনার অনেকগুলো ফাইল একসাথে করে ফেলছে। এখন আপনার একটা সার্টিফিকেট আপনি কি এমনি এই টেবিল উপরে মানে ইয়ে করে রাখবেন? আপনার টেবিল উপরে কি হইতে পারে? এটা কি হইতে পারে? এটা আমি যদি টেবিলের উপরে রাখি, পানি পড়তে পারে, নষ্ট হইতে পারে, ইঁদুরে কাইটা দিতে পারে, হারায় যেতে পারে। তখন আমরা কি করি? প্রয়োজনীয় যত জিনিস আমরা আলমারিতে একটা ড্রয়ারে রাখি অথবা একটা ফাইলের মধ্যে রাখি, ঠিক না? সো এই জিনিসটাই করা হচ্ছে জিপ ফাইল, হ্যাঁ, কম্প্রেস ফাইল বলে, জিপ না, কম্প্রেস ফাইল। সো কমনলি ইউজ হয় দুইটা ফরম্যাট, একটা হচ্ছে .zip আর একটা হচ্ছে RAR। এই দুইটা ফরম্যাট সবচেয়ে বেশি ইউজ করা হয় কম্প্রেস ফাইলের ক্ষেত্রে। কম্প্রেস মানে কি? যে আমাদের ফাইল যেরকম থাকে, যে আমরা সব সার্টিফিকেট একসাথে রাখতে পারি অথবা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো একসাথে রাখি, ঠিক না? সো এইরকম। এখন প্রয়োজনীয় ফাইলগুলো ছিঁড়ে যেতে পারে, হারায় যেতে পারে, সো এই জন্য একসাথ করা যায়। তো কম্প্রেস ফাইলগুলো এরকম, আপনি চাইলে অনেকগুলো ফাইল একসাথে কম্প্রেস করতে পারেন।
একটা সফটওয়্যারের ফরম্যাটটা অনেক জিনিস নিয়ে ইনক্লুডেড থাকে। এখন কি হয়, কোনো কারণে একটা ফাইল যদি মিসিং হয়ে যায় ওই সফটওয়্যারটা অকেজ হয়ে যাবে, ঠিক না? সফটওয়্যারটা অকেজ হয়ে যাবে। আলামাপ করুক, অনেকের থাকে না অ্যাক্সিডেন্ট করে হাত চলে যায়, পা চলে যায়, ওনারা কি আপনারা মানে একদম হচ্ছে আমরা পরিপূর্ণ মানুষ বলতে পারবো না, কিন্তু সে পরিপূর্ণভাবে পৃথিবীতে আসছিল। সো এখন উনি কাজ করতে পারে, কিন্তু আগের তুলনায় ওই এফোর্টটা দিতে পারবে, কোনো প্রবলেম হয় না, হয় ওনার। এরকম কোনো একটা সফটওয়্যার ফাইলেরও যদি কোনো একটা ফাইল মিসিং হয়ে যায় আপনি কাজ করতে পারবেন, কিন্তু দেখবেন অনেক সময় অনেক জিনিস হচ্ছে না। সো এই জন্য জিপ ফাইলে রাখার কারণ হচ্ছে হারানোর পসিবিলিটিটা খুব কম। ডিলিট করলে পুরোটা ডিলিট করে দিতে হবে, না হলে সবগুলাই এখানে থাকবে। আচ্ছা, সো দেখেন এখান থেকে কি করবেন, উইন্ডারের যে সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন এটা আপনাদের এই ফোল্ডারে চলে আসবে। সো ঠিক এইরকম আসবে, হ্যাঁ। এখানে ডাবল ক্লিক করবেন, এরপরে ইয়েস দিবেন, ওকে। এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। এবার এখান থেকে সবগুলো চেকমার্ক করে রাখবেন, কারণ কখন কোন ফরম্যাট আসে আপনি নিজেও জানেন না। এই RAR আর ZIP এই দুইটা হচ্ছে কমন, সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ। তারপরে দিয়ে রাখবেন, যেহেতু এত কষ্ট করে সফটওয়্যার ইনস্টল করছি সবগুলো দিয়ে রাখি, সমস্যা কি, ক্ষতি তো নাই। এখান থেকে ওকে, দেখবেন ইনস্টল হয়ে গেছে। এটা ইনস্টল হওয়ার পরপরই দেখবেন এই আইকনগুলো চেঞ্জ হয়ে যাবে, যতগুলো জিপ ফাইল আছে। দেখেন এই যে .zip, হ্যাঁ, এই যে .zip। এখন অনেকের দেখবেন এই যে ডটের পরের অংশটা শো করবে না, নামের পরে দেখবেন কোনো এক্সটেনশন শো করে না। তাদের ক্ষেত্রে কি করবেন, যারা নতুন উইন্ডোজ দেন এই জিনিসটা শো করে না, সেক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে ফাইল নেম এক্সটেনশন এটা দেখবেন চেকমার্ক করা আছে কি না। যদি এটা চেকমার্ক করা না থাকে তখন দেখেন এখন আমার কোনো ফরম্যাট আসতেছে, আমার কোনো এক্সটেনশন আছে, এখন আসে নাই। আমি এখান থেকে ভিউতে যাব, ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু আমার এক্সটেনশনগুলো আসতেছে, ওকে। সো .mp4 বলতে আমরা কি বুঝি, .mp4 একটা কি, একটা ভিডিও, .png বা JPG একটা ছবির ফরম্যাট। তো এইরকম আমরা ইন্ডিভিজুয়াল এক্সটেনশন থেকে তাদের নাম আইডেন্টিফাই করতে হয়, তারা আসলে তাদের ফরম্যাটটা কি, ওকে। সো উইন্ডার আমাদের ইনস্টল করা শেষ। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এইরকম একটা ফাইল ইনস্টল হবে আপনারা, আমি যে লিঙ্কটা দিব এরকম একটা ফাইল আপনার যদি ডাউনলোড হয়, এখান থেকে এটাতে ক্লিক করুন, করার পরে রাইট ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট ফাইলস আকারে দিবেন সবসময়, এক্সট্রাক্ট হেয়ার দিবেন না, দেখবেন হিবিজিবি হয়ে যাবে। আপনি ঘরের মধ্যে যদি ফাইলটা খুলে যদি এমনি ছিটা মারেন কি হবে, পুরো ঘরের মধ্যে এই জিনিসটা ছড়ায় যাবে না, খাটের নিচে একটা, এরপরে আবার টেবিলে একটা, বুঝলেন না, এই রুমে একটা ওই রুমে একটা, কেমন দেখা যাবে। আপনি ফাইল থেকে কোনো ফাইল বাইর করলে সবগুলো একসাথে সুন্দর করে বাইর করেন, পরে যেটা দরকার সেটা নেন, এরপরে ওইগুলো আবার অর্গানাইজ হইতে রাখেন, বুঝলেন নাই। সো আমি কি করব, এক্সট্রাক্ট ফাইল, এখানে যা ফাইলই আছে ভিতরে সবগুলো ফাইল আকারে নিব, কেন আমার জন্য খুঁজে বের করতে সুবিধা, আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। আচ্ছা, এবার যেভাবে আছে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন। বিশাল গরম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা আর থাকবে না, ফিক্স হয়ে যাবে। আচ্ছা, সো এক্সট্রাক্ট ফাইল হওয়ার পরে দেখবেন এরকম একটা ফাইল আসছে আপনার সামনে। এটার ভিতরে যাবেন, যাওয়ার পরে খুঁজে বের করবেন .exe ফাইল কোনটা। এই যে সেটআপের ভিতরে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে setup.exe অ্যাপ্লিকেশন ফাইল। এটাতে আমি যদি ডাবল ক্লিক করি, ওকে ইয়েস দিলাম।
আচ্ছা, এরপর এখান থেকে দিব হচ্ছে কন্টিনিউ। এটা 100% হবে, 100% পর্যন্ত একটু ওয়েট করবেন। ওকে, দেখেন সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, এবার ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে আপনি এই যে আপনার কম্পিউটারে যদি স্টার্ট বাটনে যান, স্টার্ট বাটনে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে অ্যাড হয়ে যাবে, অথবা এখান থেকে যদি খুঁজে না পান এখানে এসে যদি সার্চ করেন ইলাস্ট্রেটর লিখে যদি সার্চ করেন এখান থেকে ইলাস্ট্রেটরটা পাবেন। ওকে, আচ্ছা আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি, এখানে জাস্ট ক্লিক করলাম, একটু সময় নিব ওপেন হইতে। ঘুম আসে? হ্যাঁ হ্যাঁ, পানি টানি দিয়ে আসেন। ফ্যানের নিচে গিয়ে বসুন, খারাপ লাগবে। কোথায়? আচ্ছা বাদ দেন ওটা বসুন। আপু আপনি পিছনে গিয়ে বসুন, খারাপ লাগলে। এই ফ্যানটা আইপিএস এর সাথে ইয়া করা না, এটা টোটালি আইপিএস এর সাথে নাই। এই রুমটা আইপিএস, এই রুমে তো এটা লাইন পুরো চেঞ্জ করতে হবে। ওকে, সো সফটওয়্যার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস থাকবে আপনাদের। প্রথমত রিসেন্ট ফাইলের, হ্যাঁ হ্যাঁ আপনি এখানে চলে আসেন তাহলে। আচ্ছা, সফটওয়্যারের এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আপনাদের সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র এখানে রিসেন্ট ফাইল থাকবে না। যারা আপনারা ফিউচারে কাজ করতে করতে এই ফাইলগুলো আস্তে আস্তে আসবে, আপনাদের রিসেন্ট ফাইলটা এই জায়গায় থাকবে পুরোটা ব্ল্যাঙ্ক। আচ্ছা, সো এখানে কি আছে এই জিনিসটা দেখার দরকার না, আমরা এখান থেকে আপাতত এখানে বলছে ক্রিয়েট নিউ ফাইল থেকে আমরা এখান থেকে যে কোনো একটা জিনিস মানে যে কোনো একটা টেমপ্লেট নিব। ক্রিয়েট নিউ থেকে আমরা কীভাবে ফাইলটা ক্রিয়েট করে এটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো এখান থেকে আমি ওয়েব লার্জ যে ফাইলটা আছে এটাতে একটা ক্লিক করলাম, এখানে বাই ডিফল্ট কিছু ইয়ে দেওয়া আছে, সো আমি ওয়েব লার্জে ক্লিক করলাম। ওকে, এই লাইন আছে, ইয়ে করুন না, ইয়ে চলো আইপিএস চলো, আইপিএস চলো, আইপিএস চলো না, আমার তাড়াতাড়ি লাইন হবে। আমার তার টান দিতেছি, এই ইয়ার খোলা থাক, সমস্যা নাই, আমি মহিলা মানুষ গরম লাগে। আচ্ছা, তো দেখেন, বলেন তো এই জিনিসটা কিসের মতো দেখা যাচ্ছে? এই যে সাদা অংশটা একটা পৃষ্ঠা, হ্যাঁ, একজন আর্টিস্ট যিনি আর্ট করে তারও তো এরকম একটা সাদা পৃষ্ঠা থাকে, তাই না? ক্যানভাস। সো এইটার উপরে আমরা যত ডিজাইন করব, হ্যাঁ, এখন আপনার মেজারমেন্ট বড় হইতে পারে, ছোট হইতে পারে, সেটা মেজারমেন্ট বিষয় আমরা হচ্ছে নেক্সট ক্লাসে জানবো। আপাতত এইটা একটা কি, এর একটা পেজ ধরলাম। ইলাস্ট্রেটর বা ডিজাইনের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড, এই আর্টবোর্ডের মধ্যে আমরা যত ডিজাইন করব। আচ্ছা আসেন, আজকে আমরা একদম বেসিক জিনিস শিখব। আচ্ছা, তার আগে আপনারা হচ্ছে যখন সফটওয়্যারটা প্রথম ওপেন করবেন আপনাদের কাছে হচ্ছে এইরকম থাকবে, আমি রিসেট করে দিই আমার ইয়েটা, আপনাদের কাছে টোটালি এইরকম পেজটা আসবে, এইরকম পেজ। হ্যাঁ, প্রথম আপনাদের যেই দুইটা কাজ করতে হবে, প্রথমত এই যে উইন্ডো আছে উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোলে ক্লিক করবেন, কন্ট্রোল বার টানবেন। এরপরে এখানে হচ্ছে অনেক টুলস কম আছে, আমরা যতগুলোই টুলস আছে সবগুলো আনবো। এটা হচ্ছে বেসিক, যারা মোটামুটি কাজ করে, কিন্তু আমরা হচ্ছে ডিজাইনার হইতে হইলে সবগুলো টুলসের ইউজ আমরা জানবো। আচ্ছা, সো এটার জন্য আমরা এখান থেকে আবার উইন্ডোতে যাব, উইন্ডো থেকে টুলবার, টুলবার থেকে অ্যাডভান্স। মোটামুটি আমাদের এই দুইটা কাজ হচ্ছে একদম কমপ্লিমেন্টারি, প্রথমে আমরা করলাম। এবার আসেন, ছোটোবেলা যখন আমরা প্রথম আর্ট শিখতাম, প্রথম কি কি আঁকতাম? প্রথম যখন আমরা আর্ট শিখতাম ছোটোবেলায়,
একটা বৃত্ত আঁকা, একটা ফুল আঁকা, কি এরপরে একটা ঘর আঁকা, ঠিক না? এখন ধরলাম আপনারা সবাই হচ্ছে বাচ্চা, মানে ডিজাইনে বাচ্চা, হ্যাঁ, পার্সোনাল লাইফে না, ডিজাইনে আপনারা সবাই বাচ্চা। এখন আপনার আগে কি করাইতে হবে? এখন আপনারা ফার্স্টে কি করাইতে হবে? ছোট ছোট কিছু জিনিস দিয়ে আপনাকে প্র্যাকটিস করাইতে হবে। পেন্সিল কিভাবে ধরে, কলম কিভাবে ধরে, এবার রাবার দিয়ে কিভাবে মোছে, এরকম করাইতো না। আম্মু কি করতো? ওই যে সরেও লেখাইতো, এটার উপরে সরের উপরে কয়েকবার শুধু ঘুরাইতাম, হ্যাঁ, খুব মজা লাগতো। তখন মজা লাগতো না, তখন তো কঠিন লাগতো। এখন যেন মজা লাগে, মাথার মধ্যে ছোট ভাই বোনটা যখন দেখায় সরেও লেখে এমনি এমনি ঘুরা, হ্যাঁ, তখন কত কষ্ট হইতো, তাই না? আর এখন কি, এখন একটা হাসির জিনিস, বাট তাদের জন্য খুব কঠিন, কিন্তু আমাদের কাছে হাসির জিনিস, আমাদের কাছে কত সহজ। আমরা যখন ক্লাস 1-এ ছিলাম কত কঠিন পড়া ছিল, ক্লাস 2-তে উঠছি, ক্লাস 1-এর পড়া পানি পাচ্ছে। সো এইরকম আমরা যখন উপরে যাই, আজকে যেটা দেখবেন এটা দিয়ে অনেকের করতে গেলে চোখের পানিও বেড়ে যেতে পারে, এত কঠিন কেন? কিন্তু কয়েকটা ক্লাস যান, এটা মনে হবে আল্লাহ হুদা মিসানি এগুলো করেছে আমাদের প্রথম ক্লাসে আসি, এগুলো কোনো ডিজাইন এলো, বুঝলেন না? কিন্তু এখন কারো একদিনও লাগতে পারে একটা ডিজাইন করতে, কারণ আপনি টোটালি নতুন। এখন সরাসরি জানেন না, আপনার যদি আমি ভাত খাই এটা লেখো, এ তো কি, এ অজ্ঞান হয়ে যাবে, বুঝলেন না? এখন সরাই লিখতে পারেন আপনি, আমি ভাত খাই এটা লিখবো কেমনে? এখন আমি আপনাকে দেখা দিলাম একটা ক্রিয়েটিভ ডিজাইন, আপনি এভাবে করবেন। এখন আপনি ডিজাইনই জানেন না, ক্রিয়েটিভিটি দিয়ে কি করবেন এখন, বুঝেন নাই? আপনার রান্না বান্না জানার মূল উপাদান কি হয়? রান্না বান্না জানার মূল উপাদান কি? এখন আপনি অনেক রেসিপি জানেন, কিন্তু হাড়িবা দিলে নাই করে, বুঝেন নাই? খাইবেন কেমনে? না ব্রেন্ডের এটা পড়ে খাই পালাবেন, বুঝেন? আপনি একদম বড় শেফ, কিন্তু চুলা নাই, হ্যাঁ, চুলাই নেই। এখন কি হবে? আপনি এত ভালো রেসিপি জানে কোনো লাভ আছে? প্রথমত আমার আগে মূল যে উপাদানটা, হাঁড়ি পাতিল, এরপরে আমি গরম পানি করি, চা করি, ডিমবাজি করি, ওই পরে ডিমবাজি যে করে এও শেফ। একসময় আমি ডিমবাজি করে শেফ দাবি করতাম, বুঝলেন না? চা ডাল দিয়ে বলতো, মনে করতাম আমি সেই বড় রেসিপি, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের প্রথমত হচ্ছে আমরা জানতে হবে, এই ছোট বাচ্চাদের এই যে স্কুলের মধ্যে আসছো, তোমার দেশের জাতীয় পতাকাটি আঁকো, তাই না? কঠিন একটা প্রশ্ন, কিন্তু তাদের মানে বোর্ড এক্সাম বলতে গেলে, বোর্ড এক্সাম না, তাদের পরীক্ষার মধ্যে তাদের হচ্ছে এটা একটা কোয়েশ্চেন থাকে, তোমার দেশের জাতীয় পতাকাটি আঁকো, বাট এটা কিন্তু অনেক কঠিন জিনিস তাদের জন্য। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, আমি মাপ বাদই দিলাম, বাট কঠিন তো, তাই না? তাদের জন্য অনেক কঠিন একটা পতাকা আঁকা। আচ্ছা, তো আপনাদের জন্য অনেক কঠিন, হাতে সহজ, কিন্তু এখানে অনেক কঠিন, চিনি একেবারেই জানেন না। আসেন আমরা ছোট বাচ্চাদের মতো আমরা একটা ফ্ল্যাগ আঁকবো। কার ফ্ল্যাগ? বাংলাদেশের ফ্ল্যাগ আঁকবো। এটা হচ্ছে অনেক কঠিন জিনিস, ভাষা প্র্যাকটিস করতে গেলে কয়েকজনের কাছে খুব কঠিন লাগবে। যারা মোটামুটি বেসিক জানে তাদের জন্য খুব একটা কঠিন না, বাট ওই যে বললাম, আমি একেবারেই যিনি জানে না তার দিয়ে শুরু করব। অনেকে জানতে পারেন, কিন্তু যিনি জানেন আমার টার্গেট হচ্ছে তিনি। 10 জনের মধ্যে একজন নাই জানতে পারেন, আমার টার্গেট হচ্ছে উনি। আপনি জানেন আপনারা, আমি চিনি না, বুঝলেন নাই? যখন আপনার টপিক আসবে তখন আপনারা চিনি। আচ্ছা, পতাকা আঁকার মূল উপাদান কি? খাতায় যখন আঁকতাম মূল উপাদান কি ছিল? খাতাটা আমাদের আছে, সোজা কথা হচ্ছে আপনার খাতা আছে, আমাদের একটা খাতা নিলাম, একটা পেজ নিলাম। প্রথমত কি লাগে? পেন্সিল। এরপরে কি লাগে? একটা স্কেল। এরপরে হচ্ছে ওভাবে যে আপু বললো যে মেপে মেপে করায়, কিন্তু আমাদের এখানে মাপবো না, দরকার না আমাদের মাপা। পতাকা দিয়ে আমাদের কোনো ফায়দা নেই, জাস্ট আমরা নিজের মতো করে আঁকবো। মাপতে পারবো, মাপারও অপশন আছে, সফটওয়্যারও মাপার অপশন আছে, কিন্তু মাপার দরকার নেই, মাপ আরও পরে শিখবো। পরবর্তীতে মাপ শিখলে আপনি এই যে কোনো দেশে পতাকা আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো কী করি? আমাদের রাবার থাকে, পেন্সিল থাকে, আরও কত কিছু থাকে, রং থাকে, ঠিক না? আচ্ছা, এখন প্রথমত পতাকার যে শেপটা, সেটা কিসের মতো? সেটা চতুর্ভুজ, কিন্তু চতুর্ভুজের মতো অনেক ভাগ আছে না? সেটা হচ্ছে আয়তকার, তাই না? আয়তকার আর হচ্ছে বর্গক্ষেত্রের মধ্যে কি পার্থক্য? বর্গক্ষেত্রে 4 বাহু সমান, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, প্রত্যেকটা কোণ সমকোণ। আচ্ছা, এখন
আমাদের প্রথমত দরকার ওই আয়তক্ষেত্রটা, তাই না? পতাকা আঁকার মূল প্রথম যে উপাদান সেটা কি লাগবে? আয়তক্ষেত্রটা আঁকা। এখন আয়তক্ষেত্র আঁকতে হইলে কি করতাম? পেন্সিল দিয়ে একবার এই দিক থেকে একবার ওই দিক থেকে আঁকতাম, তাই না? কিন্তু সফটওয়্যার আর ওই জিনিসটা লাগবে না। সফটওয়্যারও স্কেল আছে, এই যে আমি টানলাম এরকম এরকম, কিন্তু দরকার নেই, এত কঠিনে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এইখানে দেখবেন যে একটা টুল আছে, নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল, যেটার কিবোর্ডের শর্টকাট হচ্ছে এম। কি টুল? রেক্টেঙ্গেল টুল। এইখানে একটা টুল আছে যেটা সব সময় লাগবে, নাম হচ্ছে সিলেকশন টুল। ঠিক আছে? আচ্ছা, সিলেকশন টুল এগুলো হচ্ছে বিভিন্ন টুলের নাম। যেমন যে পেন্সিল কলম থাকে না, এখানেও পেন্সিল আছে, পেন আছে, হ্যাঁ, এই যে দেখেন ব্রাশ, তারপরে হচ্ছে এই যে দেখেন পেন, হ্যাঁ, টেক্সট, হ্যাঁ, এরকম অনেকগুলো আছে। কিন্তু আমরা আজকে সবগুলা দেখব না, আমরা দেখব প্রজেক্ট বেস, যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করব। এগুলা নিয়ে যদি বক বক করি 2টা ক্লাস আমি চাইলেই ওভার করতে পারবো, কিন্তু দরকার কি? বোরিং করে তো লাভ নাই। আমরা প্রজেক্টের সাথে সাথে শিখি, প্র্যাকটিক্যালি শিখলে মনেও থাকবে, আমার ডিজাইনটাও শেখা হবে। আচ্ছা, তো প্রথমত আমার টুলস যেটা দরকার সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। আমি রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, করার পরে দেখুন একটা টার্গেটের মতো আসছে। আমি আমাদের যে আমাদের হচ্ছে কি টার্গেট বলে, আপনার হচ্ছে গুলির যে টার্গেটগুলো থাকে না এরকম, সো এইরকম একটা দেখবেন আইকন আসতেছে। এখন আপনি হচ্ছে আপনার মাউসের লেফট কিটা ধরে ধরে রেখে যেদিকে টানবেন সেদিকে দেখবেন শেপ তৈরি হইতেছে। আপনার এরকম দরকার, ছাড়া যাবে না। যতক্ষণ পর্যন্ত না আপনার মন মতো শেপ পাবেন ততক্ষণ পর্যন্ত এটাকে ছাড়া যাবে না। এমন চাই, এমন চাই, এমন চাই, এমন চাই, মানে কেমন আপনার দরকার? আমার এরকম দরকার। এখন আমি ছাড়বো, এখন আমার হয়েছে, এখন আমি ছেড়ে দিব, কারণ এই যে আমি একটা মাপ পাইলাম, ছেড়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি এখান থেকে সিলেকশন টুলে যাবো। এই যে সিলেকশন টুল, এটা সব সময় লাগবে। আচ্ছা, এখন হচ্ছে কোনো সিলেক্ট নাই, কিন্তু যখন আপনি সিলেকশন টুল দিয়ে এটাতে ক্লিক করবেন দেখবেন চারপাশে একটা বাউন্ডিং বক্স আসছে। মানে আমাদের যে জায়গা জমির যে বাউন্ডারিগুলো থাকে না, এই যে কর্নারগুলো ধরতে পারেন এক একটা খুঁটি কি থাকে না, এর মধ্যে ওই খুঁটি দিয়ে সীমানা প্রাচীর তৈরি করে। এরপর অনেক কী করে, সুতা দিয়ে রাখে, বা হচ্ছে কী করে টিন দিয়ে ঘেরাও দিয়ে দেয়, কেউ ওয়াল করে রাখে, হয় না? সো এইরকম আপনি ধরতে পারেন এই লাইনগুলো হচ্ছে সেই প্রাচীর, আর এইগুলো হচ্ছে ধরতে পারেন খুঁটি। এই জিনিসটাকে ডিজাইনের ভাষা বলা হয় বাউন্ডিং বক্স। মানে বাউন্ডারির যে বক্সটা সেটাকে কি বলে? বাউন্ডিং বক্স। সো এই বাউন্ডিং বক্সটা যখন থাকবে, মানে যখন সিলেক্ট করবেন তখন এই বাউন্ডিং বক্সটা আসবে, তখন বুঝবেন যে আমার এটা সিলেকশন মোডে আছে। কিন্তু যখন বাইরে ক্লিক করবেন দেখবেন এটার মধ্যে আর ওই জিনিসটা নাই। ক্লিয়ার? আচ্ছা, তো শেপটা নিলাম। এখন শেপটার মধ্যে কি কালার দেখতে পাইতেছেন বলেন? ওই ব্লু দেখেন, মানে এই যে শেপটা নিলাম এটার মধ্যে কি কালার আপনার চোখে পড়তেছে? ওই সাদা। সাদা চোখে পড়ে? শুধু একটা বর্ডার আমার চোখে পড়তেছে, আর কিছু আছে এখানে? ঠিক না? সে কি পড়তেছে? একটা বর্ডার আসতেছে। আচ্ছা, এখন পতাকা আঁকতে হলে কি বর্ডার দিয়ে আঁকবো? আমার একটা মাঝখানে কালার লাগবে না? আচ্ছা, তো এই জিনিসটা আমি কি সিলেকশন করলাম, করার পরে 2টা জিনিস মনে রাখবেন, যেটা হচ্ছে আপনার কোনো শেপের 2টা পার্ট থাকে। একটা হচ্ছে ফিল, মানে 2টা কালার থাকে। একটাকে বলা হয় ফিল কালার, একটাকে বলা হয় স্ট্রোক কালার, যেটাকে আমরা বলি বর্ডার। স্ট্রোকটা হচ্ছে কাইন্ড অফ বর্ডার বলি না আমরা? না, এখন সিলেকশন করার পরে এরকম দেখা যাইতেছে, সিলেকশনে আছে তো এই জন্য এমন দেখা যায় ব্লু কালার, সিলেকশনটাই আসে ব্লু হয়ে। কিন্তু আমার মূল কালার আপনি যদি এই সিলেকশনটা ছেড়ে দেন দেখেন কালো কালার আসছে। আচ্ছা, তো একটা শেপের মধ্যে 2টা অংশ থাকে, একটাকে বলা হচ্ছে ফিল, আর একটা কি স্ট্রোক। ফিলটা সবসময় ভিতরে থাকে আর স্ট্রোকটা বাহিরের দিকে থাকে। হ্যাঁ, এখন আমার এখানে আমরা কি দেখতে পাইতেছি বলেন? এটাকে তাইলে কি বলবো? এই যে বাইরের এই জিনিসটাকে কি বলবো? এটাকে বলা হয় স্ট্রোক, যেটা বাহিরের অংশ, এটাকে বলা হয় স্ট্রোক। ওকে, আছে? থাক 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 থাক। আচ্ছা, সো এখানে আমার 2টা অংশ আছে। এখানে কিন্তু ভিতরে আরেকটা কালার আছে, যেটা সাদা কালার। সাদার উপরে সাদা কখনোই দেখা যায় না। আসেন আমি সিলেকশন করি, এটাকে সিলেকশন করছি, এখন কি সিলেক্ট হয়েছে? এখন না, যখন দেখেন বাউন্ডিং বক্স আসে তখনই জিনিসটা আমার এখানে সিলেক্ট হয়েছে।
এখন আমার কাজ হচ্ছে এটার মধ্যে কালার দেওয়া। আমি যখন স্কেল দিয়ে আঁকলাম, শেপটা আঁকি ফেলছি, তখন কি করি আমি কালার দিয়ে, সরি আমার রং দিয়ে ওই অংশটাকে কি করি, ওই অংশটাকে রং করি। এখন আমার দরকার কি কি কালার, গ্রিন কালার দরকার। আমার শেপের মধ্যে কি কালার হবে, গ্রিন কালার। তার আগে কালার কিভাবে দেয় সেটা জানি, গ্রিন কালার আমরা পরে দিব। আপনি যদি একটু বাম পাশে আসেন, এখানে দেখবেন যে দুইটা কালারের অপশন আছে। এই পাশেরটাকে যদি আপনি মাউস নেন, দেখবেন তারা বললে দেয় এটা কি কালার, নিচেরটা স্ট্রোক। আচ্ছা, তো এইখানে ফিল হিসাবে কি কালার আছে, সাদা। এই জন্য সাদার উপরে সাদাটা আমরা বুঝতেছি না। আসেন, আর নিচেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক কালারটা হচ্ছে, স্ট্রোকটা হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, এখন আমি যদি চাই যে না আমার স্ট্রোক লাগবে কিন্তু কালো কালার না, আমি চাই রেড কালারের স্ট্রোক হবে, এবং আমার ফিল কালারটা আমি এখান থেকে সাদা না, আমি চাই এখান থেকে ব্লু কালার হবে। এখন যেটাতে কালার অ্যাপ্লাই করবেন আগে সিলেকশন করবেন, করার পরে আপনার স্ট্রোকে কালার দরকার, স্ট্রোককে উপরে আনতে হবে। ফিল, এখন ফিল তো উপরে আছে, এখন কালার দিলে সেটা ফিল হবে। এখন আপনার মনে হলো যে না আমি স্ট্রোকে কালার দিব, এখন স্ট্রোকটা কিন্তু নিচে, আমার স্ট্রোকটাকে উপরে উঠাইতে হবে। আমি জাস্ট একটা ক্লিক করলাম, এখন দেখেন স্ট্রোক উপরে, এটা কোথায়, নিচে। আমি এখন মনে হলে ফিলে দিব, হ্যাঁ আমি এখন হচ্ছে আমার হচ্ছে ফিল কালার দিব, তখন হচ্ছে আমি ফিলের মধ্যে ক্লিক করলাম। এখন যেটা উপরে থাকবে সেটাতে কালার অ্যাপ্লাই হবে। এখন আমি হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, আমি এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, আমার ফিল কালার দরকার। এখন ফিল কোথায় আছে, উপরে। এখন আমি যা দিব ফিল কালারে অ্যাপ্লাই হবে। আমি এখন এখানে যদি ডাবল ক্লিক করি, করার পরে দেখবেন একটা কালার পিকার আসছে। এই দিকে আপনি কালার চয়েস করতে পারবেন, আপনার যে কোনো রকম কালার আপনি এখান থেকে চয়েস করতে পারেন। এবার এখান থেকে হচ্ছে আপনার দরকার কি, আপনি কি এখানে একটু কি বলে, একটু লাইট নেবেন বা একটু ডার্ক নেবেন, বা পুরো কালো করবেন বা পুরো সাদা করবেন, এটা আপনার ইচ্ছা। এটা দিয়ে আপনি যে কোনো কন্ট্রোল করতে পারেন। এখন এইটার মধ্যে নিলাম, এটা কি, এটা কিন্তু রেড কালার তাই না, এটা কিন্তু রেডের মধ্যেই পড়ে, কিন্তু তাদের কি ভেরিয়েশনটা আলাদা। এখন আমি এইটাতে নিলাম, এগুলোর মধ্যেও কিন্তু ব্লু আলাদা আলাদা আছে। এই দেখেন এটা কি কালার, এটা ডার্ক ব্লু, এটা লাইট ব্লু। এখন মাঝখানে আসলে আবার কিন্তু ওই যে নেভি ব্লু কালার চলে আসবে আস্তে আস্তে, এই যে নেভি ব্লু চলে আসতেছে, দেখছেন। সো আমি চাইলে কালার যে কোনো রকম নিতে পারি। ব্লু এর এক একটা কালারে কত টাইপের শেড থাকে তাই না, ডার্ক ব্লু, এই ব্লু, সেই ব্লু, আমি তো বলছি তাই না, অনেকে অনেক রকম বলে, কিন্তু কালার একটা নাম আছে। এখন এখান থেকে যদি আমি একেবারে নিচে চলে আসি, এটা কি কালার হয়ে গেছে, এটা কি ব্ল্যাক, এটা এটা গ্রে। যে কোনো কালারই তার মধ্যে কালো সাদা থাকে, তাহলে আমরা কিভাবে বলি লাইট ব্লু, ডার্ক ব্লু, ঠিক না। আচ্ছা, কালারের ক্লাস নিয়ে 3 নাম্বার ক্লাস বা 4 নাম্বার ক্লাসে কালারের ক্লাস নিয়ে আরো ডিপ আলোচনা করা হবে। আপাতত শুধু এতটুকু জেনে রাখেন, কালার এখান থেকে আমার মন মতো আমি একটা দিয়ে দিলাম, ওই জিনিসগুলো আরো বিস্তারিত আমরা দেখব। এখান থেকে আমি কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম, কি হইলো আমার, এটা কি কালার, এই কালারটা কিসের কালার, রেড তো কালার হচ্ছে, ফিল কালার। আচ্ছা, এখন দেখেন তো এই বাইরের বর্ডারটার কালার কি, কালো কালার। এখন আমি চাই স্ট্রোক কালারটা চেঞ্জ করব, কি করব, এইখানে জাস্ট একটা ক্লিক করব, করার পরে এখন কালার চেঞ্জ করতে হলে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমি এখান থেকে আমার মন মতো যে কোনো কালার নিব, এখান থেকে যে কোনো একটা কালার নিব। আচ্ছা, এই কালারটা বোঝা যাইতেছে না, আমি একটা কাজ করি, এটারে হচ্ছে একটু স্ট্রোকটাকে রেড কালার, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এখন কিন্তু ক্লিয়ার আমি বুঝতেছি তাই না, বর্ডারে কি আছে, রেড কালার, ভিতরে ফিল কালার। আচ্ছা, এখন এই যে জিনিসটা দেখলেন, এখন আপনার মনে হইলো যে না আমার তো বর্ডার লাগবে না, আমার বর্ডার লাগবে, পতাকা একটা বর্ডার লাগবে, লাগবে না। যে কোনো সময় আপনার যদি বর্ডার লাগে তখন তো দিলেন, কিন্তু লাগবে না, খামাক একটা বর্ডার আসতেছে কেন, আমি এটা যদি যদি ফালাইতে পারতাম তাই না, আমার এটা ফালাই দেওয়া দরকার না বর্ডারটা। আচ্ছা, বললাম ওই যে কালার অ্যাপ্লাই করতে, যেমন যদি স্ট্রোকে কালার দিতে চান, কালার কি করতে হবে, উপরে আনতে হবে, আর ফিল দিলে ফিলটা উপরে আনতে হবে।
এখন আপনি কালার ফেলে দিবেন, সেক্ষেত্রে উপরে থাকতে হবে। এখন যদি আমি স্ট্রোক কালার এখন কোথায় আছে, উপরে, তাই না? এই পাশে দেখবেন একটা অপশন আছে নান, মানে আমি কোনো কালারই চাই না, এই নানের মধ্যে ক্লিক করেন, দেখেন এখন কিন্তু আর রেডটা নাই, আছে নাই। আচ্ছা, তো এইখানে এই জিনিসটা দেখলেন, এইটারই আরেকটা ডিফারেন্স, আরেকটা অপশন আছে উপরে, যেটাকে বলা হচ্ছে কি কন্ট্রোল বার। দেখেন এইখানে যে কালার আছে এখানেও কিন্তু সেম কালার আছে, এইখানেও নান এখানেও নান, তাই না? এই যে এই পাশেরটাকে বলা হচ্ছে ফিল, এই পাশেরটাকে বলা হচ্ছে স্ট্রোক। তো আপনি চাইলে এখান থেকেও কালার দিতে পারবেন। দেখেন আপনি এখান থেকেও কালার, আচ্ছা এখানে কি করতে হবে, কেন হয় না বলেন? সিলেকশন না, সিলেক্ট করলাম, এখানে এসে এরকম একটা কালার দিলাম। এখন দেখেন তো কালার কি এখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, এই যে দেখেন। এখন আমি এখান থেকে এই ধরেন ফিল্ডটা অফ করে দিবে, যে এখানে একটা নান আছে, অথবা আমি এখানে এটা উপরে তুলে এখানেও নান করে দিতে পারি, যেটা আপনার কাছে সহজ মনে হয়। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে নানে ক্লিক করলাম, কেন হয় নাই? সিলেক্ট করা নাই, এটা ভুলে গেলেই আসবে না। এখন সিলেক্ট করা নাই, ভাই আমার তো কালার আসতেছে না, আমারও দিয়ে হবে না, আমার তো কালার আসে না, আমার দিয়ে ডিজাইন হবে না, বুঝলেন না? তো ওয়েটা দেখে দেখে আপনি করবেন, মানে কঠিন ভাববেন না কোনো জিনিসকে, সহজভাবে দেখেন। এই যে এই সিলেকশন না করে আপনি বারবার কালার দিতেছেন, কালার নিতেছেন না, দুরু ভাইয়া কী শিখেছেন আমি তো বুঝি নেই, আমার তো হয় না, আমার সফটওয়্যারের সমস্যা, আমার কম্পিউটারে ডিস্টার্ব, বুঝেন নাই? সো এই যে দেখেন আমিও কিন্তু দুইবার দিয়ে সিলেকশন করিনি, আমি জানি দেখে আমার ওই ওই প্রবলেমটা হয় না। কিন্তু আপনারা যারা একবারে নতুন তাদের প্রবলেমটা হইতে পারে, হতাশ হওয়া যাবে না। কোনো প্রবলেমে পড়বেন, গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে নক দিবেন, যারা মোটামুটি বুঝছে তারাই আপনাকে বলে দিবে কিভাবে কি করতে হবে। তারাও যদি সলিউশন না দিতে পারে আমি তো আছি, ওকে? আচ্ছা, তো আমি কি করবো, স্ট্রোকটাকে নান করে দিব। আমি চাইলে ফিলটাকেও যদি নান করে দেই, দেখেন কোনো কালারই নেই, পুরাই সাদা। এবার এখান থেকে যদি স্ট্রোক দেই, দেখেন স্ট্রোকটা আসছে, নান করে দিলাম, ফিল কালার দিলাম, এখান থেকে আমি এই কালারটা দিলাম, ওকে? তো মোটামুটি ফ্ল্যাগের কালারের মতো আসছে। আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন, আমরা যদি চাই, এখন ধরেন কোনো কারণে, এটা কিভাবে করছি এটা দেখেন, কোনো কারণে এইভাবে হয়ে গেছে, হ্যাঁ কোনো কারণে আপনার আর্টবোর্ডটা এরকম হয়ে গেছে। এখন আপনি চিন্তা করবেন হ্যাঁ হ্যাঁ আমার এটা কেটে গেছে, ঠিক না? মানে যেটা সচরাচর নতুনদের প্রবলেম, আমি সেটাই বলতেছি, আপনার না হইতে পারে, আপনাকে মিন করে কোনো কথা না, আপনাদের প্রবলেম হইতে পারে। এই সলিউশনটা কিভাবে সলভ, মানে এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন? আচ্ছা, আমরা যে কোনো জিনিস কি করি, আমি বোতলটা এখান থেকে এখানে সরাইলাম, কিভাবে সরাইলাম, ঠিক না? আমি যে কোনো জিনিস আমার কি দিয়ে মুভ করি না, আমরা পা দিয়ে কোনো জিনিস সরাই, সরাই অনেক সময় লাইতে এক জায়গা থেকে আরেক জায়গায়, জিদ উঠলে পা দিয়ে সরাই দিই, কিন্তু এখানে আবার ঠ্যাং টুল নাই, ঠিক আছে, শুধু হ্যান্ড টুল আছে। আচ্ছা, তো ধরেন আমি এটা সরাবো, এখানে দেখবেন একটা হাতের চিহ্ন আছে, দেখছেন, নাম হচ্ছে হ্যান্ড টুল। এখন এই হ্যান্ড টুলটা এখানে ক্লিক করা লাগে না, আপনার কিবোর্ডের বড় একটা স্পেস বার আছে, জানেন সবচেয়ে বড়, এই স্পেস বারটা প্রেস করবেন, দেখবেন একটা হাত চলে আসবে, দেখেন ধরলাম, ক্লিক করলাম, কি হয়েছে, এই যে একটা হাত চলে আসছে। হাতটা দিয়ে আপনি চাইলে মাউসের লেফট কি দিয়ে যে কোনোভাবে ঘুরাইতে পারবেন, দেখেন এদিকে 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 এদিকে, হ্যাঁ দেখছেন? আচ্ছা, এখন কোনো কারণে ভুলক্রমে এরকম হয়ে গেছে, এখন তো চোখ একেবারেই চশমা টশমা দিয়ে দেখলেও বোঝা যাবে না স্ট্রোক আছে না নাই, এখানে যদি চোখ দেয় তাহলে বোঝা যাবে। এখন এই প্রবলেম সলভ করবেন কেমনে? এই দুইটা প্রথমত খুব প্রবলেম করতে পারে, আমি যে জিনিসগুলো বলতেছি এই দুইটা প্রবলেম করে। এক কি, সিলেকশন না করে কালার বারবার দিতেছে, কালার নিতেছে না, বলে ভাইয়া আমার তো হয় না, আমার কম্পিউটার সফটওয়্যারের সমস্যা, বুঝলেন নাই? সো আগে দেখবেন সিলেকশন আছে কিনা কোনো কালার দিতে হইলে। আরেকটা জিনিস কি, ভাই আমার আর্টবোর্ড অনেকে কি করে, এই যে এটারে এমন করে ভালো, ভাই আমার এটা তো নড়ে গেছে, বুঝছেন? মানে যেটা আপনাদের সচরাচর প্রবলেম হবে, এরকম যদি নড়ে যায় এভাবে ধরবেন, লেফট কিটা ধরে এই জায়গায় দেখবেন একটা ব্লু মার্ক আসবে, এই পাশে ধরে রাখলে একটা ব্লু মার্ক আসবে, আসছে, এবার ছেড়ে দেন, এটা এই জায়গায় ফিক্সড হয়ে যাবে। অনেকে কি করে আবার এটা নাড়ায় ফেলে, সেম প্রসেস, এটাকে ধরে এখানে একটা ব্লু মার্ক আসবে, দেখছেন? এই দুইটা প্রবলেম অনেকের হয়। আচ্ছা,
এবার দেখেন এই আর্টবোর্ডটা ছোট হয়ে গেছে, এখন চিন্তা করবেন হ্যাঁ কিছু তো দেখি না, এত ছোট গায়ে, এখন এটাকে বড় করা দরকার না? এই যে জুম ইন জুম আউটের 3টা প্রসেস আছে, আপনার কাছে যেটা সহজ মনে হয়, হ্যাঁ আপনার কাছে যেটা সহজ মনে হয়। প্রথম যেটা, আপনার কিবোর্ডের এএলটি একটা বাটন আছে, অল্টা বাটন বলে এটাকে, এএলটি স্পেস বারের বাম পাশে ডান পাশে দুই পাশেই আছে। এএলটি অল্টা প্রেস করে ধরে রাখবেন, ধরে মাউসের হুইল চেনেন, হুইল মাউসের স্ক্রল বার যেটা, এটাকে সামনের দিকে ঘুরাইলে জুম ইন হয়েছে, কিন্তু কই জুম ইন হয়, ওই যে বাইরে চলে গেছে। এখন কি করতে হবে এটারে, এখানে কেমন আনবো, মানে চলেই তো গেছে, জুম আউট হয় না এই নয়, কেমন বুঝবো? স্পেস বার দিয়ে হ্যান্ড টুল দিয়ে তার আগে দেখবো সে কই আছে, তার আগে আমি জুম আউট করি। আচ্ছা জুম আউট কেমনে করবেন, অল্টা প্রেস করে সামনের দিকে ঘুরাইলে জুম ইন, পেছনের দিকে ঘুরাইলে জুম আউট, সামনে ইন পেছনে আউট। আচ্ছা এখন অনেকের স্ক্রল বারে সমস্যা থাকতে পারে, কম দামি মাউসে স্ক্রল বারে প্রবলেম থাকে। এফোরটেকের এই মাউসটা খুব ভালো, আমি 2 বছর ধরে ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ এফোরটেকের এই মাউসগুলো খুব ভালো, যাদের মাউসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার গ্রাফিক ডিজাইনে, হ্যাঁ কিবোর্ড থেকেও মাউসটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখন প্রবলেমটা হইতে পারে এরকম যে স্ক্রল বারটা কাজ করে না, তখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি এই যে বললাম হ্যান্ড টুলের শর্টকাট কি এইচ, এখানে দেখবেন একটা ম্যাগনিফাইং গ্লাস আছে যেটার নাম হচ্ছে জুম টুল। জুম টুলে ক্লিক করবেন, করার পরে আপনি যদি বাম পাশ থেকে ডান পাশে টানেন কি হচ্ছে, জুম ইন, ডান পাশ থেকে বাম পাশে দেখেন, বাম থেকে ডানে জুম ইন, আরেকটা কি ডান থেকে বামে, ওই দেন দেখছেন ছোট হচ্ছে, ডান থেকে বামে টানতেছি, আবার বাম থেকে ডানে বড় হচ্ছে, এখন চলে গেছে। স্পেসার ধরে ধরে খুঁজে আনতে হবে, কানটা চাইপা ধরে নিয়ে আসে আর কি। আচ্ছা এই জিনিসটা, এই দুইটা জিনিস ক্লিয়ার যে কীভাবে জুম ইন জুম আউট করলাম। এবার আসেন সবচেয়ে কঠিন জিনিস, অনেকের কাছে সহজ লাগতে পারে। আসেন এই জুম ইন জুম আউটের 3 নাম্বার প্রসেস, আমরা হচ্ছে একটা দেখলাম কি স্ক্রল বার দিয়ে, আরেকটা কি দেখছি ডান থেকে বামে বাম থেকে ডানে, কি ধরে আপনি এইটাতে ক্লিক করতে হন, অথবা কিবোর্ড থেকে জেড প্রেস করলেও এখানে চলে আসবে, শর্টকাটে ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে। দেখেন আমি এটাতে ক্লিক করছি, আমি মাউস ছেড়ে দিছি, দেখেন এখন জেডে প্রেস করি, দেখেন কোথায় আসছে, এক ক্লিকে এখানে চলে আসছে। সো এগুলো হচ্ছে শর্টকাট, প্রত্যেকটা টুলসের পাশে ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলো হচ্ছে শর্টকাট। এখন আমি যদি ভিতে ক্লিক করি, এটা শর্টকাট হচ্ছে ভি, দেখেন এটা সরাসরি এই জায়গায় চলে গেছে। আমরা কি দেখছিলাম, এই যে হ্যান্ড টুলের শর্টকাট কি এইচ, এই যে এইচে ক্লিক করেন, দেখেন দেখছেন মাউস দিয়ে করছি কিছু না। আচ্ছা এবার আমি হচ্ছে জেডে প্রেস করলাম, যেটা হচ্ছে এখানে ক্লিক করলেও যে কথা, জেড দিয়ে ক্লিক করলে এখানে সরাসরি সে চলে আসবে। যেটা সিলেকশন থাকে এটার চারপাশে একটু কি বলে এটাকে, একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড থাকে। এবার আসেন, এখন আমি যদি জুম করি, দেখেন এটা কিন্তু ম্যাগনিফাইং গ্লাসটা প্লাস, মানে কি প্লাস আছে তাই না, প্লাস মানে হচ্ছে আপনি একটা একটা করে ক্লিক করেন, দেখেন সে বড় হচ্ছে, বাকিটা আর দেখা যাইতেছে না। এখন মাইনাস করতে গেলে যত প্যারা, মাইনাস কেমনে করবেন, এটারে কন্ট্রোল অল্টার স্পেস বার, কটা ধরছি 3টা, এবার এক এক করে খালি কমান, শুধু ক্লিক করতে থাকেন, আস্তে আস্তে তার যখন মন চাইবে তখন ছোট হবে। এই যে দেখেন, বুঝছেন সবচেয়ে সহজ না এটা, সবচেয়ে সহজ প্রসেস না এটা। এটা আমি প্রথম খুব ভুল করতাম, এত কষ্ট লাগতো, কি রে ভাই কতক্ষণ ধরে জুম ইন জুম আউট করে হয় না, প্রথম যখন টেকনিকটা জানতাম না খুব কষ্ট হইতো, কিন্তু আপনাদের আর এই কষ্টটা এখন আর হবে না, কারণ 3টা প্রসেস, আমি অনেক জিনিস ঠেকে ঠেকে শিখছি, ওই জিনিসগুলো আপনাদের প্রবলেম হবে না। আবার আপনারাও অনেক জিনিস ঠেকে শিখবেন যেটা হয়তো আমি জানি না, হইতে পারে না আমি সব জানি, আমি সব জানতা শমশের না। আচ্ছা এবার আমি জিনিসটা আঁকলাম, আমি একটু জুম করলাম, এখন আমার সেকেন্ড কাজ কি, হ্যাঁ আচ্ছা আমি শেপটা আরো ছোট করি, শেপটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা ডিলিট করবেন কেমনে, সিলেকশনে ক্লিক করবেন, করার পরে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট, শেষ। এখন মনে করেন ডিলিট হয়ে গেছে, হ্যাঁ ডিলিট হয়ে গেছে, আনবো কেমনে, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলেন, আবার আগের জায়গায় চলে আসবে। এটা যদি মনে না থাকে, এটা মনে রাখার দরকারও নেই, জাস্ট ডিলিট করছেন। আমি আর এখান থেকে ছোট করে নিব, এত বড় নিব না, কারণ নিচে দিয়ে আমার একটু জায়গা দরকার আছে, নিলাম। ওকে, যদি কালার চেঞ্জ হয় কালারটা এখান থেকে ঠিক করে নেবেন, যেটা এখানে থাকে সেটাই আসে। আচ্ছা
এবার আমার দরকার কি একটা বৃত্ত। এখন বৃত্ত এখানে কই আছে একটু খোঁজেন তো, এই জায়গায় বৃত্ত কই আছে খোঁজেন তো। নাই, বৃত্ত খুঁজে পাইতেছেন না, কিন্তু আছে, সে হিডেন। দেখবেন কিছু কিছু টুলসের নিচে ছোট একটা অ্যারো আছে, এই অ্যারোটা হচ্ছে তার ভিতরে আরো টুলস আছে। এখন যদি এটার মধ্যে জাস্ট ক্লিক করে কতক্ষণ ধরে রাখেন, দেখবেন এই যে কি এটা, আমরা যেটাকে বৃত্ত বলি এটাকে ডিজাইনের ভাষা বলে ইলিপস টুল। এখানে আরো আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, আয়তকার কিন্তু কর্নারটা কি রাউন্ড করা। এরপরে আছে হচ্ছে পলিগন টুল। পলিগনটা হচ্ছে হেক্সাগন, চিনেন না? হেক্সাগন, অষ্টভুজ, ষড়ভুজ বলি না আমরা? আচ্ছা বলেন তো, যার যার 4টি বাহু আছে তারে কি বলে? চতুর্ভুজ। যার 3টা বাহু? যার 6টা বাহু? ষড়ভুজ। 8টা বাহু অষ্টভুজ, এরকম। সো এইরকম পলিগন দিয়েই অনেক কিছু করা যায়, এটা আরো পরে দেখবেন। পলিগনটা দিয়ে অনেক টাইপের কোণ করা যায়, সরি বাহু করা যায়। পলিগন বাদ দিলাম, আমাদের যেটা দরকার সেটাতে আসি। আমাদের দরকার হচ্ছে ইলিপস টুল, মানে বৃত্ত যেটা সেটা। আসেন এখন আমরা এখানে একটা বৃত্ত আঁকবো। এটা কি বৃত্ত হয়েছে? হয়েছে? হয় নাই। এরকম এরকম এটা কি হয়ে গেছে? পারমেট ডিম। হ্যাঁ, আচ্ছা, এরকম হয়ে গেছে। আমি এখান থেকে আবার ডিলিট করলাম, আমার হয় না, আমি আবার গেলাম। এখন আপনি কোনোভাবে কষ্ট করে রাউন্ডটা মিলাইতে পারতেছেন না, ঠিক না? এখন কি করবেন? আপনার কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করবেন। সে যতই তেড়ামি করুক না কেন, শিফট প্রেস করলে সে সোজা। ওই যে আমার মতো যতই দুষ্টামি করে আমাজন কইতো যে লাঠিটা লইতেছি রে, তখন আর আমার মতো বদল আর কেউ নেই। তো সেও এরকম, সে যতই তেড়া বেঁকা করুক, শিফটে প্রেস করলাম, সে দেখেন বদল হয়ে গেছে। যেমনি টান সে সোজা বড়, সোজা ছোট। ক্লিয়ার? তাহলে কি করলাম? শিফট প্রেস করে ধরলাম, ছেড়ে দেন, এই যে উঠতেছে আকাশে, দেখেন ধরলাম, এই যে সোজা। আচ্ছা, তো মোটামুটি আমি এরকম একটা নিলাম। আচ্ছা, এখন আমার কাজ কি? এটারে কি করতে হবে? কি কালার? রেড কালার দিব। আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম, এই যে এখান থেকে লাল কালারে ক্লিক করলাম। ওকে, এবার এটারে আমি চাইলে অ্যারো দিয়ে ডানে বামে করতে পারি, অথবা হ্যান্ড টুল দিয়ে কি করছিলাম? হ্যান্ড টুল দিয়ে কি মুভ করছিলাম? আর্টবোর্ডটা। আর আমি সিলেকশন টুল দিয়ে যদি এদিক সেদিক করি, সেটা কি? এটাকে আর্টবোর্ড নড়তেছে? কি নড়তেছে? যেটাকে সিলেক্ট করে শুধু সেটাই নড়তেছে। এখন আমি লালটাকে ঘুরাচ্ছি, সবুজটার কিছু হয়েছে? কিন্তু হ্যান্ড টুল দিয়ে যদি করতাম, পুরা আর্টবোর্ড সবাই মানে ঘুরতো, যা ছিল তার ভিতরে। আমি এটা মোটামুটি একটা মাঝে এনে ছেড়ে দিলাম, পতাকা হয়েছে, মোটামুটি একটা ফ্ল্যাগ আমাদের হইল। এখন একজন ভিনদেশি মানুষ, আপনার বন্ধু, আপনি ছবিটা পাঠাইলেন। এখন তারা তো বুঝাইতে হবে এটা কোন দেশের ফ্ল্যাগ, তাই না? ঠিক না? আচ্ছা, তো আমাদের নামকরণ করা প্রয়োজন না? আপনারা কি বলে ডাকে? আপনারা চিনে কেমনে? আপনার চেহারা দেখা কি করে? কেউ ডাকে হই 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 হই, ঠিক না? ইয়ের মতো, গরু ছাগলের মতো। হাঁস মুরগি তাড়ায় কেমনে? সবগুলোর ডাকে একসাথে আয় 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 হই হই হই, এমন না? এখন একটা সমাবেশ আপনার সবার বলতাম এই আমনে আমনে, আপনি কে? মানে যদি নাম ছাড়া ডাকলে, তাই না? স্কুলের মধ্যে স্যারে কি করতে হয়? তুই দাঁড়া, কে? স্যার আমি। কত পিসেরটা? আর পিসেরটা তোর পিসেরটা, এরকম, ঠিক না? স্যার তো সবার নাম জানে না। নামকরণটা প্রয়োজন সব কিছুরই। আপনার নাম না থাকলে আপনার ডাকতো কেমনে? হই হাই ছাড়া, মানে এটাই বাস্তবতা। এমনি ডাকতো, কেমনে ডাকতো? এখন অনেকে দেখেন যে বিড়ালের বা কুকুরের নাম দেয়, তাই না? বাট রাস্তার কুকুরের কি ডাকে? নামকরণ করে, মানে গৃহপালিত। অনেকে পাখির নাম দেয়, মানে এই জিনিসটা থাকে না। সো এইরকম নামকরণে তারাও কিন্তু বুঝে যে তাদের নাম ধরে ডাকতেছে, বাট মুরগি সবগুলোর হুশ করলে সবগুলোই দৌড় দেয়, বুঝেন নাই? সো নামকরণটা ইম্পর্টেন্ট আমাদের সব ক্ষেত্রেই। এখন আপনার একটা ফ্রেন্ড জানে না এটা কোন দেশের ফ্ল্যাগ, অনেকে চিনো না বাংলাদেশের ফ্ল্যাগ। হ্যাঁ, এটা আসলে কোন দেশের ফ্ল্যাগ সে চিনে না, তবে বর্তমানে বিশ্বকাপের পরও অনেকে বাংলাদেশকে চিনছে। আচ্ছা, সো এখন আমার কি প্রয়োজন? আমার এটার নাম জানা, নাম দেওয়া প্রয়োজন, যে আসলে যে কেউ দেখলে যেন চিনে। হ্যাঁ, সো আপনি আপনার ফ্রেন্ডকে বলছেন এটা বাংলাদেশ, সে হয়তো কাউরে পাঠাইছে, সে বলবে এটা কোন দেশ, সে হয়তো ভুলেই গেছে এটা কোন দেশের কথা বলছিলেন, বুঝলেন নাই? আমার নামকরণ করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি করি আমরা? খাতায় আঁকার পরে লিখি চিত্র বাংলাদেশের জাতীয় পতাকা, কি থাকে না?
আপনি অ্যাসাইনমেন্ট করেন নাই, করেন নাই, কি বলে এটারে, ব্যবহারিকের মধ্যে করেন নাই অ্যামিবা আঁকছেন, মানে যারা সায়েন্সে ছিলেন, বাট কমার্সে মনে হয় নাই এরকম কোনো চিত্র আছে? সব আছে সায়েন্সে, কৃষি শিক্ষায় আছে, রাইট। আচ্ছা, কৃষি শিক্ষাটাই বলে তাহলে কি, এই কি বলে একটা বীজ, তারপরে এইটা আঁকলেন, গাছ আঁকলেন, পেপারোমিয়া গাছ আঁকলেন, এরকম থাকে না, নিচে দিয়ে কি লিখতাম? স্যারে কিন্তু ঠিকই জানে যে এটা কি গাছ, তারপরে কেন লিখে দিছি চিত্র, যে অ্যামিবা বা শৈবাল যাই হোক, মানে বললাম আর কি, জিনিসটা বুঝছেন? এখন আমি জানি এটা বাংলাদেশের কথা, তারপরে লিখে দিব কেন? চেনার জন্য। আসেন এখন শেপ জিনিসটা শিখলাম, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে যে কোথাও আপনি হচ্ছে বুঝেন নাই, আরেকবার বুঝিয়ে দেওয়া লাগবে? আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে নামকরণ করা, যে এটা আসলে কিসের ফ্ল্যাগ। সো আমি এখানে দেখবেন টি আছে, টিতে হচ্ছে টেক্সট টুল, আমি টেক্সট বা টাইপ যেটাই বলেন, আমি টাইপ টুল এখানে ক্লিক করলাম, করার পরে দেখবেন এটার আইকনটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছে? এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এই যে ছোট লেখা আছে, আপনি চাইলে এটা জুম করে দেখতে পারেন কি লেখা আছে, অথবা আপনি এইখান থেকে সিলেকশন করলেন, এটা কিন্তু সিলেক্ট আছে তাই না, এই পাশে কন্ট্রোলের মধ্যে আসলে দেখবেন যে কয়েকটা অপশন আছে, তার মধ্যে এখানে দেখবেন যে 12 পিটি লেখা, এটা হচ্ছে ফন্টের সাইজ। আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে 72 পর্যন্ত হচ্ছে তার সফটওয়্যারে দেওয়া আছে, কিন্তু আপনার দরকার 200, তার কেমনে কি করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, এখানে 200 দিবেন, আর কিছু দেওয়া লাগবে না, 200 ইন্টার। এখন সাইজটা বড় হয়েছে। এখন আপনি চাইলেন যে আমি ম্যানুয়ালি দিব না, আমি এক এক করে কমাবো, কমান, ধৈর্য ধরে, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে একবার কমান, সোয়াব হইলো, সাইজ কমলো, বুঝলেন না? আচ্ছা, তো আপনি কমাইলেন, এখন অনেক লং টার্ম তাই না, এক এক করে কমান, এখন যদি 1000 থাকে, আমি 100 টানতে চাইলে কি করবো, মোটামুটি এক খতম হয়ে যাবে তাই না, দৌড়াদৌড়িদের। আচ্ছা, তো এখান থেকে আমি কি করব, শিফট প্রেস করে ধরবো, শিফট ছাড়া করলে কি হচ্ছে দেখেন, এক এক করে বাড়তেছে তাই না, এক এক করে কমতেছে। এখন আমি শিফট প্রেস করে ধরবো, কেন? শিফট প্রেস করে ধরলে যদি কমান, দেখেন কিভাবে কমতেছে, কত 10 করে বাড়তেছে, 10 করে কমতেছে। হ্যাঁ, ধরেন আমি 150 রাখলাম, এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, সো আপনি এভাবে করতে, এখন আপনি চাইলে এভাবে মুভ করতে পারেন, এই যে অ্যারো দিয়ে ডানে বামে উপরে নিচে শিফট প্রেস করে ধরলে 10 ঘর করে সামনে যাবে খুব দ্রুত, আর এমনি করলে এক ঘর করে যাবে। ওকে, এখন এটারে এডিট করবেন কেমনে? এটার নাম তো হচ্ছে লরেম ইপসাম না, ঠিক না? এটার নাম কি, এই ফ্ল্যাগটার নাম কি? বাংলাদেশ। আচ্ছা, এখন এডিট করবেন কেমনে? এই জায়গার মধ্যে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে দেখবেন যে ব্লিঙ্ক করতেছে একটা লাইন, আপনি চাইলে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এই কর্নারে আনার পরে মাউসের লেফট কি দিয়ে সবগুলো সিলেক্ট করতে পারেন, অথবা এখানে এসে আপনি ডিলিট করে দিতে পারেন, ওই গেল, এখানে এসে এই কর্নারে আসলেন, এক এক করে ডিলিট করে দিলেন, সেটাও পারবেন, আপনার যেভাবে ইচ্ছা। এখন প্রথম হাতের প্রথম অক্ষরটা কি হয়? বড় হাতের। তো বড় হাতের কেমনে লেখে কিবোর্ডে? শিফট প্রেস করে ধরে বড় হাতের লেখে, এরপরে ছোট হাতের বাংলাদেশ লিখলাম। ওকে, এবার এই যে সিলেকশনে ক্লিক করলাম, নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করে নিব, কি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। এখন যে কেউ দেখলে বুঝবে না এটা কোন দেশের পতাকা, এতটুকু ক্লিয়ার? এই টেক্সট নিলাম কিভাবে, এখন টেক্সটের কালার দিব কিভাবে দিব, সিলেক্ট করেন, এই যে এখানে অপশন আছে, এই যে দেখেন আপনি দেন কালার। আমার কথাটা ক্লিয়ার? এই জায়গাতে প্রবলেম আছে কারো? কোনো প্রবলেম থাকলে বলবেন, শুধু শুধু লজ্জা পাইয়েন না। আচ্ছা, আসেন, এই জিনিসটা করলাম, এখন ডিজাইনটা তো করলাম, ডিজাইনটা সেভ করা লাগবে না? কিভাবে করবেন? দুইটা ফরম্যাট আছে, একটাকে বলে এডিটেবল ফরম্যাট, আর একটা বলে পিকচার, মানে পিকচার ফরম্যাট বা ইমেজ ফরম্যাট। ইমেজ ফরম্যাট আর এডিট ফরম্যাটের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, এখন আপনি বিরিয়ানি রান্না করছেন, বিরিয়ানির মধ্যে আপনার হচ্ছে লবণ কম হয়েছে, চাইলে কি আপনি ওই লবণটা ঠিক করতে পারবেন না? এরপর হচ্ছে তরকারি কোনো একটা রান্না করছেন, লবণ বেশি হয়ে গেছে, এটা চাইলে কি ঠিক করা যাবে? কিন্তু আমাদের মায়েরা ক্রিয়েটিভ,
লগে একটা শাকটা কোনো একটা আইটেম দিয়ে দেয়, শর্টকাটের মধ্যে সিদ্ধ হয়ে যায়, আমার একটা আইটেম দিয়ে দেয়। কি করে? লবণ নাকি চুষে নেয়, এটা সত্য। কিন্তু আরেকটা থিওরি আছে যেটা আমার কখনো মাথায় ঢোকে নেয়, ঢাকনার উপরে লবণ দিয়া চাপা দিয়ে রাখে। আমি এই থিওরিটা জীবনে বুঝতে পারলাম না, এটাতে লবণ কেমনে কমে, কিন্তু কমে কেমনে কমে এটা আসলে কোনো আমি ব্যাখ্যা পাইলাম না। মানে এটা মনে হয় আত্মবিশ্বাস থেকে লবণ কম লাগে, তাই না? বাট একটা তরকারির সাথে অন্য একটা তরকারি মিক্স করলে লবণ মিক্স হয়ে যায়, এটা এটা মানা যায়। কিন্তু ঢাকনার উপরে লবণ দিয়ে চাপা দিলে নাকি লবণ উঠে আসে, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, তো এইরকম আপনি খাওয়ার আগ পর্যন্ত যে কোনো কিছু করতে পারবেন। ঢাকনা দিয়ে লবণ কমান, আর শাক দিয়ে লবণ কমান, বা লবণ কম হয়েছে দিলেন, জাল কম হয়েছে জাল দিলেন, তাই না? এখন খাইয়া ফেলাইছেন, এখন এখন খাইয়ে যদি বলতেছে আমার লবণ কম হয়েছে আর একটু দিতা, কিছু করার আছে? কিচ্ছু করার নাই। হয়তো উনি হয়তো রাগে বলতে পারে, অনেক সময় বলে না, একটু মানে পরিশ্রম করে আসা, কিছু বললে চিন্তা যায়, তুই রান্না করতে চাইলে, বুঝলেন? রাগটাই স্বাভাবিক, মানুষের রাগাটাই স্বাভাবিক। সারাদিন কাজ করার পরে এরকম কোনো একটা ফিডব্যাক দিলে অবশ্যই রাখতে পারে, তবে মায়েরা সহজে রাগে না, আমি জাস্ট কথার কথা বললাম। হ্যাঁ, তো কি তুই রান্না করে খা, তোর বালা না করে তুই রান্না করে খা, তুই রান্না দেখা তো আমার দেখে এমন দিতে পারিস, এরকম হইতে পারে না? তখন কি আমার সেটা চেঞ্জ করার জন্য টেস্টটা নতুন করে রান্না করা লাগতেছে, তাই না? কিন্তু আমার পাতিলে থাকাকালীন আমি চাইলে এই যে লবণ দিতে পারতেছি, লবণ বাড়াইতে পারতেছি, এরপরে জাল দিতে পারতেছি, হ্যাঁ, একটু হলুদ কম হয়েছে হলুদ দিতে পারতেছি, হয় না? কিন্তু আপনি খাইয়েই ভালাইছেন, এখন কি কমাইবেন? যা কর আল্লাহ সবর, বুঝলেন না? এখন ডিজাইনের মধ্যে একটা ফরম্যাট, দুইটা অপশন আছে। এই যে বিরিয়ানি খাইলে খাওয়ার আগে একটা জিনিস, খাওয়ার পরে একটা জিনিস। এখন আপনি বাংলাদেশ লেখা লিখে ফেলাইছেন কি বাংলাদেশ, মানে আবেগের তাড়নায় বাংলাদেশে বাংলাদেশ লেখা ফেলাইছেন। ভুল হওয়াটাই স্বাভাবিক। মেসেঞ্জারে আমরা অনেক টাইপ লিখে একেবারে সবকে একেবারে কি জানি ব্যাকরণ লিখে আমরা দিই, ব্যাকরণ মাইনা চলি, বাংলা বা ইংলিশ বাংলিশ ভুল হয়, এরপর আর স্টার দিয়ে ওটা ওটা আমরা ইয়া করি। আচ্ছা, এখন আমার ভুল হয়ে গেছে, এখন একটা ছবি আমি ছবি করে ফেলছি, এটার এডিট করা যায়? কোনো ছবি দেখছেন কখনো এডিট করা যায়? হ্যাঁ, যায় না। ওই যে খাইয়ে ফেলাইছেন, আর কি যা খাইছি খাইছি আল্লাহ সব, নেক্সট টাইমে আবার যদি রান্ধে ওইটা মাইপা মুইপা খাইবো আর কি। এখন আপনার যদি বাংলাদেশ এটা এডিট করতে হয়, কি করতে হবে? আবার নতুন করে ডিজাইন করতে হবে, তাই না? কিন্তু যদি আপনার একটা এডিটেবল ফরম্যাট থাকতো, যে আমি পরবর্তীতে এই ফাইলটাতে এসে আবার নিজের মন মতো কালার চেঞ্জ করতে পারবো, নাম চেঞ্জ করতে পারলাম, এটা ভালো না? এই জিনিসটাকে বলে এডিটেবল ফরম্যাট। আসেন আগে এডিটেবল ফরম্যাট কীভাবে সেভ করেন, পরবর্তীতে আমরা এটা এডিট করার জন্য। আচ্ছা, এই জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে কোথায়? ফাইল থেকে যাব হচ্ছে সেভ অ্যাজ, কোত্থেকে? ফাইল, ফাইল থেকে কোথায়? সেভ অ্যাজ, এখানে ক্লিক করলাম। করার পরে আমি এটার নাম দিব। এখন আপনি হচ্ছে 10টা, আচ্ছা সাপোজ ধরলাম আপনার প্রত্যেকটা হচ্ছে এই যে 10টা সেম কালারের বাটি আছে, ওটার মধ্যে লবণ, এরপরে হচ্ছে মরিচ, এরপরে জিরা গুঁড়া, এরপরে হচ্ছে হলুদের গুঁড়া। আপনি কীভাবে বুঝবেন কোনটার ভিতরে কি? খুলে খুলে দেখতে হবে না? কি আচ্ছা, খুলে খুলে দেখতে হবে না যে আমার কোনটার মধ্যে কি আছে? কিন্তু এটা যদি নামকরণ করা থাকতো যে হলুদের বাটি, এরপরে মরিচের বাটি, মরিচের কোটা, এরকম লেখা থাকলে কি হতো? আমি নিয়ে যাই যেটা দরকার সেটা ইউজ করতে পারছি। সো এই জন্য আনটাইটেল এরকম 10টা ফাইল আপনি করছেন, কোনটা কোন ফাইল ওই জিনিসটা বুঝবেন যে কোনটা আমার ফাইল, কোনটা আমার প্লাগের ফাইল। ফিউচারে ডিজাইন আরও হতে পারে না? আচ্ছা, ওই যে বললাম নামকরণটা ইম্পর্টেন্ট। আপনার যেমন নামকরণ আছে, একটা ফাইলেরও নামকরণ হয়। আসেন এটাতে আমরা নাম দিই, কি লিখবো? বিডি ফ্ল্যাগ, মানে বাংলাদেশ ফ্ল্যাগ। এটা যেহেতু অলরেডি সকালে একবার দেখাইছি, এই জন্য এখানে চলে আসছে। ডিলিট করে দিতে লাগবে না। আচ্ছা, বিডি ফ্ল্যাগ লিখলাম। এখন ডট এআই কেন আসছে? আচ্ছা, ফ্ল্যাগের পরে ডট এআই, এটা কি? এক্সটেনশন। এআই মানে কি? এ ফর অ্যাডোবি, আই ফর ইলাস্ট্রেটর। এখান থেকে আমি সহজেই দেখে বুঝতে পারবো যে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ফাইল, ঠিক না? আচ্ছা, সো এই যে এআই ফাইল আপনি দেখলেই বুঝবেন। এআই ফাইল
আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ছাড়া ওপেন হবে না, মানে এডিট করতে পারবেন না। মাঝে মাঝে অনেক জায়গায় ওপেন হয় কিন্তু এডিট করা যায় না, ছবি আকারে চলে আসে। তাহলে আমি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা সিলেক্ট করা থাকবে, এরপরে যেভাবে আছে ওই রকম আমি এখান থেকে সেভ দিলাম। আচ্ছা, লোকেশন সিলেক্ট করি নাই, আমি কোন ফাইলে নিব, আমি ডকুমেন্টের মধ্যে রাখলাম, সেভ দিলাম। যেভাবে আছে ওভাবে থাকবে, ওকে দিলাম। আচ্ছা, এখন দেখেন আনটাইটেলটা আর কিন্তু নাই। এখন আপনি এটারে কালার চেঞ্জ করছেন, এখন আবার সেভ অ্যাসে যাওয়া লাগবে না, এখন জাস্ট একবার সেভ দিলেই হবে। যখন দেখবেন কোনো জিনিস আপনি চেঞ্জ করছেন, এই জায়গায় দেখবেন একটা স্টার চলে আসে, মানে এটা আনসেভ অবস্থায় আছে। এখন কোনো কারণে যদি এটা ডিলিট হয়ে যায়, আমার কতটুকু পর্যন্ত থাকবে জানেন? এই যে সেভ করার আগে আমার কি ছিল, এটা চেঞ্জ করার আগে আমার হলুদ কালার পর্যন্ত ছিল, দেখবেন ওইটাই আছে। এখন এটা করছেন, এটা সেভ দিতে হবে, নাহলে এটা পরবর্তী এডিট করলে আর আসবে না। তো আমি এখান থেকে কন্ট্রোল এস শর্টকাট, এই যেখানে ফাইল থেকে সেভ যেটা, এই যে কন্ট্রোল+S শর্টকাট কন্ট্রোল+S। আচ্ছা, এবার দরকার আমার ছবি আনা, তাই না? আমি এখানে ছবি হিসাবে সেভ করবো, এটা আমার কি সোর্স ফাইল হিসাবে সেভ হয়েছে, আমি এটা কেটে দিলাম। এখন আমি যদি এটা যেখানে এটা সেভ করছি ডকুমেন্টে যাওয়ার পরে যদি এটাতে ডাবল ক্লিক করি, এটাই দেখবেন আবার এই সফটওয়্যারে ওপেন হবে। এই জিনিসটা বুঝছেন? এই সফটওয়্যারে ওপেন হয়েছে। তাইলে আমি এখানে ইচ্ছা করলেই কিন্তু এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, কিন্তু এটা ছবি আকারে সেভ করছি। এখন আমাকে বলছে যে এটার মধ্যে ভালো দেখা যেতেছে না, যদি কালো কালার করতে তাহলে আর একটু সুন্দর দেখা যেত। হ্যাঁ, তো আমি এটা কালো করতে পারতেছি, এখন জাস্ট কন্ট্রোল+S দিয়ে সেভ করে দিলাম। জিনিসটা বুঝছেন? এডিটেবল ফাইল থাকলে কি সুবিধা। আচ্ছা, এবার আসেন ছবি আকারে সেভ করব। এখন এই ফাইলটা যদি কাউরে দেন, সে জীবনে দেখতে পারবে না, কেন? তার কাছে এই সফটওয়্যার থাকা লাগবে। কিন্তু একটা ছবি দিলে সে কিন্তু দেখতে পারবে। আচ্ছা, আসেন ছবি কিভাবে সেভ করবো। আমি ফাইল থেকে এখান থেকে দিব এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জেপিজিটা সিলেক্ট করব, জেপিজি পিএনজি ছবির ফরম্যাট, আমি জেপিজিটা দিলাম। এখানে নিচে আছে ইউজ আর্টবোর্ড, এটা আমি আপাতত সিলেক্ট করলাম না। ইউজ আর্টবোর্ড না দিলে কি হয়, আমি এক্সপোর্টে ক্লিক করলাম। সবসময় হাই কোয়ালিটিটা দেখবেন, ম্যাক্সিমামটা রাখবেন, তারপর হচ্ছে 300 রাখবেন। এবার ওকে, এবার দেখবেন একটা ছবি সেভ হয়েছে। কিন্তু দেখেন ছবিটা আসছে কেমন আসছে, কি আসছে, যতটুকু কাজ ছিল ততটুকু আসছে, তাই না? কিন্তু আমার আর্টবোর্ড কি এমন ছিল? এই জন্য যখন আমি সেভ করছি, তারা আমি বলে দেই না যে তুমি আর্টবোর্ড সহ সেভ করো। এই যে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ এক্সপোর্ট অ্যাজ, এরপরে কি ইউজ আর্টবোর্ড, এটা সিলেক্ট করি নাই, এই জন্য সে আর্টবোর্ডটাকে ধরে নাই। এবার যদি আমি এক্সপোর্ট করি, যেভাবে আছে হাই কোয়ালিটি থাকবে, ওকে। এবার দেখেন আর্টবোর্ড সহ আসবে, সেভ দেখছেন আমার আর্টবোর্ডের মতো আসছে না? ক্লিয়ার? আচ্ছা, এবার মোটামুটি আমাদের কাজ এতটুকু পর্যন্ত আজকে। এখন আপনাদের বলি, এখন যদি আর্জেন্টিনার পতাকা আঁকতে বলি, জিনিসটা পারবেন? হ্যাঁ, জিনিসটা পারবেন? আর্জেন্টিনার পতাকা আঁকতে পারবেন? তারপরে ইতালির পতাকা, যেগুলো একদম সহজ, আগে পতাকা দেখে তারপরে। অনেকেই আর্জেন্টিনা পতাকা মনে চিনেন না, ব্রাজিলের লোকজন আর্জেন্টিনা পতাকা চিনত। ব্রাজিলের পতাকা অনেক কঠিন, নাইলে ব্রাজিলের পতাকা আঁকতে কইতাম, যার যেটা মনে। ব্রাজিলের মানুষ আঁক করেন না, আবার এগুলো নিয়ে মারামারি হয়, এগুলাই ডর লাগে কোন সময় কি আমারও। আচ্ছা, সো এটা হচ্ছে আর্জেন্টিনার ফ্ল্যাগ। আপনি কি এটা আঁকতে পারবেন না আজকের ক্লাসের পরে? সূর্য বাদ দেন, সূর্যটা বাদ দিয়ে দিবেন। এটা আঁকতে পারবেন না আর্জেন্টিনার পতাকাটা? আচ্ছা, এরপরে হচ্ছে ইতালি ফ্ল্যাগ, এটা আঁকতে পারবেন না? ওইটা কিরকম ছিল? এরকম, এটা একটু হচ্ছে লম্বা লম্বি। হ্যাঁ, 3টা শেপ নেবেন, মানে সেম 3টা শেপ নেবেন। আচ্ছা, 3টা শেপ নেবেন, ধরেন কিরকম নেবেন, ধরেন আপনি নিছেন 3টা শেপ, এই ধরেন 3টা শেপ নিছেন। এখন কি করবেন, এরকম আরেকটা নেবেন,
এরকম এই সাইজের আরেকটা নেবেন, সাইজ লাগবে না, বড় ছোট হোক কোনো সমস্যা নেই, সাইজ আপাতত বড় ছোট কোনো সমস্যা নেই। নিচের মতো এইটার মতো দেখে আপনি সাইড দিয়ে বড় ছোট করতে পারবেন। এটা ধরেন উপরের দিক লম্বা হয়ে গেছে, আপনি এটারে সমান করবেন, এই যে কর্নার ধরে এখানে সমানে ক্লিক করবেন, বুঝছেন? এরকম এটারে এদিক সেদিক করবেন, এরপরে ওই যে কালারগুলো দেখে এই কালারগুলো দিয়ে দিবেন, যে কালারগুলো আছে দেখছেন, সবুজ কালার, সাদা কালার, আর কি কালার, রেড কালার। এই মোটামুটি কালার এদিক সেদিক হোক সমস্যা নেই, বাট আপনি শেপ নিতে পারতেছেন, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। এখন কি করবেন, এটা কি এই যে বিডি ফ্ল্যাগ এটার মধ্যে করবেন, আলাদা একটা ফাইল নেবেন, নিয়ে ওই যে সেভ করবেন কি ইতালি ফ্ল্যাগ, তারপরে হচ্ছে আরেকটা আছে জাপানের পতাকা, আবার অনেক কঠিন, এটা আঁকা যাবে কঠিন, জাপানের পতাকা বাংলাদেশ থেকেও কঠিন। জাপানের পতাকা আবার সেভ করলে ওই জিনিসটা আসবে না, কারণ ওই যে তার ব্যাকগ্রাউন্ড সাদা, তো এই জন্য আমি অনেক কঠিন বলি। হ্যাঁ, পারবেন। হ্যাঁ, আমি তো বলতেছি এই যে এটাই তো আপনার শিক্ষা, আপনি নিজে শিখবেন, নিজের একটা আইডিয়া হবে না, তো শেপটা নিতেছি আমি এইভাবে করে দেখি, বুঝলেন নাই? এটাই তো এই জন্য দিতেছি, বাট মিনিমাম 5টা, কেউ যদি ম্যাক্সিমাম আরও করতে চান ইচ্ছা। হ্যাঁ, তবে প্রত্যেকটা ফ্ল্যাগের নাম দিবেন, আমি আবার অনেক দেশ চিনি না, আমি যেন দেখে বুঝি এটা কোন দেশ, বুঝলেন নাই? আচ্ছা, এখন হয়তো কিছু দেশ চিনি, কালকে থেকে আর চিনবো না, আমি আবার একটু ভুলে যাই। হ্যাঁ, তো আপনি আমার মনে করে দিতে হবে এটা কোন দেশের। সো এইরকম ফ্ল্যাগের মধ্যে আপনার হচ্ছে ওয়ার্ল্ড মানচিত্রের মধ্যে এরকম হচ্ছে অনেকগুলো দেশ আছে যেগুলো আমাদের একদম সিম্পল ফ্ল্যাগ ইউজ করেন। সো আপনারা দেখে এরকম 5টা, সর্বনিম্ন 5টা করবেন, সর্বোচ্চ আপনি যে কটা পারেন। নেক্সট ক্লাস হচ্ছে কোন দিন? রবিবারে, তাই না? সো এর মধ্যে আপনি যে কয়টা পারেন। হ্যাঁ, আমার মতে আজকের ক্লাস যারা বুঝছেন তারা এই ফ্ল্যাগগুলো আঁকাটা কোনো একটা কঠিন জিনিস না। হ্যাঁ, তো আমি দেখাই দিলাম, কেন ওই যে আপনারা হয়তো বা বুঝেন না, এই জন্য দেখাই দিলাম। শনিবারে আচ্ছা, পরে কথা বলি, এটা নিয়ে পরে কথা বলি, আগে কাজ শেষ করি। এটা বলবো, সমস্যা নাই, আপাতত অ্যাডভান্স জিনিসটা আপাতত রাখেন, এখানেও আছে, আপনি যেটা বলছেন এই যে আছে, দেখছেন আছে, কিন্তু এটা আমাদের দরকার নাই, আমরা পরে এগুলো পরে শিখবো। এখন ওই যে অনেক জিনিস আছে, এখন আজকে সব খাওয়াই দিলে তো বদহজম হয়ে যাবে, বুঝলেন না? আস্তে আস্তে আমরা সবগুলোই দেখবো, আপাতত এতটুকু শেখেন। আচ্ছা, এবার আসেন, এরকম কয়েকটা দেখে করবেন, ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে আপনার যে কয়টা যেরকম সহজ লাগে ওরকম দেখে কয়েকটা করলেন। আচ্ছা, এবার আসেন, অ্যাসাইনমেন্ট তো করছেন, ছবিও সেভ করছেন, ঠিক না? এবার অ্যাসাইনমেন্টটা কেমনে আমরা দেখাবেন? অ্যাসাইনমেন্ট দেখানোর জন্য আপনার এই গ্রুপে কানেক্ট হইতে হবে, নাম হচ্ছে আমার ফিটনেস ডিজিটাল কমিউনিটি। এখানে কেন অ্যাড থাকবেন? নিজে অ্যাড হবেন, আপনার পরিচিতদের অ্যাড করবেন। কেন? পরিচিতদের মধ্য থেকে কিন্তু কাজ পাওয়া যায়, কমিউনিটি থেকে কাজ পাওয়া যায়। হ্যাঁ, ধরেন আপনার পরিচিতকে আপনি জানেই না, গ্রাফিক ডিজাইনের কাজ আপনি জানেন, হইতে পারে না আপনার পরিচিত লোকজন, আপনি যে শিখেন, আপনার যে কাজ করেন সে জানেই না, আপনারা কাজ দিবে কেমনে? পরিচিতি কেমনে হয়? নিজেকে আস্তে আস্তে মার্কেটিং করতে হবে না? তো আমাদের গ্রুপে কি শুধু স্টুডেন্টই থাকবে? পুরো নোয়াখালী, সারা বাংলাদেশের মানুষ থাকতে পারে না, বুঝলেন না? আমি যখন প্রথম শিখি, আমি যেখান থেকে শিখি সেখানের কমিউনিটি থেকে আমি কাজ পেয়েছি প্রায় কত, আমার মনে নাই সঠিক অ্যামাউন্টটা। সো এই যে গ্রুপ হচ্ছে এইটা ফিটনেস ডিজিটাল কমিউনিটি, এটার মতো জয়েন হয়ে নেবেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের ইনভাইট করবেন এবং বেশি ইন্টারাকশন করবেন, একে অন্যের প্রজেক্টটা লাইক দিবেন, এরপর কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। ইনসাল্ট করবেন না, ইনসাল্ট আমি করব, ঠিক আছে? কেউ মাইন্ড করবেন না। ডিজাইন নিয়ে কিন্তু আমি ইনসাল্ট করবো আপনাদের, এটা মাইনে নিতে হবে যে এটাতে এই সমস্যা হয়েছে, এটাতে কালার সমস্যা হয়েছে। এই ইনসাল্টিংটা জীবনে অনেক হেল্প করবে, কিন্তু অন্যরা আবার করেন, এটা মাইনে নিতে পারে না। মেন্টর ছাড়া কেউ ইনসাল্টিং করলে জিনিসটা আসলে যায় না, মানা যায় না। আচ্ছা, সো তাকে একটু থ্যাঙ্কস দিতে পারেন, ভালো হয়েছে, মানে গঠনমূলক সমালোচনা করেন যে আপু টেক্সটটা উপরে উঠে গেছে, বাট আপনি কী করছেন এটা আপনার হয়ই নেই। হ্যাঁ, এই টাইপের কোনো সমালোচনা করবেন।
তাকে সাজেশন দিতে পারেন, তবে সাজেশন দেওয়ার আগে নিজে কাজ করতে হবে। মানে নিজে কাজ করেন না আরেকজনের উপদেশ দেন, তাহলে আবার সমস্যা। মানে আপনার চোখে দেখতেছেন যে একেবারে কমন একটা প্রবলেম, তিনি হয়তো খেয়ালই করেন, তখন বলতে পারেন যে আপু আপনার টেক্সটটা তো এটার গায়ে লেগে গেছে বা এটা একটু ইয়ে হয়ে গেছে, বাট আপনাদের আপাতত লাগবে না, করতে গেলে আপনি একেবারে মেন্টর হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা। সো এটার মধ্যে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন, বেশি বেশি ইন্টারাকশন করবেন, সবাই সবার প্রজেক্টে লাইক কমেন্ট করবেন, ইন্সপায়ার দিবেন। হ্যাঁ, অনেকে আছে একটু দুর্বল। কোথায় পাঠাইছি মনে হয়, আমার মনে নেই কারে কারে পাঠাইছি। আচ্ছা, ফ্রিল্যান্স ডিজিটাল কমিউনিটি আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা জয়েন হবেন। আরেকটা জিনিস থাকবে, আপনাদের একটা প্রাইভেট গ্রুপ থাকবে, যেটার মধ্যে আপনার এই চ্যাট গ্রুপ তো থাকবে। এখন মেসেঞ্জার গ্রুপে কি হবে, আজকে একটা ভিডিও দিলাম বা কোনো ইম্পর্টেন্ট জিনিস আমি অ্যাড করলাম, ওটা কি হয় 20 দিন পরে দেখুন উপরে চলে গেছে। এখন আপনার হঠাৎ করে মনে পড়ছে একটা রিসোর্স তো দিছিল, মেসেঞ্জার এগুলো উপরে উঠে, অনেক কষ্ট না? কিন্তু একটা প্রাইভেট গ্রুপ থাকলে কি হয়, এখানে আপনারা পোস্ট করতে হবে, আপনাদের পোস্ট করার জায়গা এটা, ওটার মধ্যে শুধু আমি পোস্ট করব কি ক্লাস রিলেটেড কোনো রিসোর্স, কোনো ইম্পর্টেন্ট ভিডিও, ক্লাসের ভিডিও, জি এগুলো সবসময় স্টোর থাকবে, তাহলে আপনি সবসময় অ্যাক্সেস নিতে পারবেন। আর মেসেঞ্জার গ্রুপে আমরা সমসাময়িক প্রবলেম নিয়ে অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। মেসেঞ্জার গ্রুপও ভিডিও দেওয়া হবে শুধুমাত্র সাময়িক সময়ের জন্য, কিন্তু পরবর্তীতে খুঁজে পাইতে ইম্পর্টেন্ট একটা রিসোর্স বা সফটওয়্যার দিলাম, এটা খুঁজে পাইতে অনেক বেশি ইয়ে লাগবে না আপনার, কোন ক্লাসে দিছি জিনিসগুলো অনেক বেশি সময় লাগে। আচ্ছা, সো একটু বলি ইন্টারেকশন করলে কি হবে, ইন্টারেকশনের যারা করবেন মান্থলি, যারা ভালো ইন্টারেকশন করবেন তাদের জন্য প্রাইস থাকবে, ভালো কন্ট্রিবিউট যারা করবেন, গঠনমূলক জিনিস দিতে পারেন, সবাইকে হেল্প করতে পারেন, যে ফার্স্ট হবে তার জন্য প্রতি মাসে এরকম প্রাইস থাকবে, যেটা আমরা প্রতিষ্ঠান থেকেই দেওয়া হবে। হ্যাঁ, আবার এমন না চকলেট না, চকলেট খাবেন না, মানে আমরা ট্রাই করব মোটামুটি ভালো কিছু দেওয়ার, যেটা দিয়ে আপনি মোটামুটি কিছু একটা করতে পারেন। হ্যাঁ, সো সবাই সবার সাথে কানেক্ট থাকবেন, আর ফ্রেন্ড সার্কেলদের ইনভাইট করবেন, বন্ধুদের ইনভাইট করবেন। এতে কি হবে, এখন আপনার একটা ফ্রেন্ডের বাবার একটা নির্দিষ্ট একটা শপ আছে, উনি হয়তো বাইরে ডিজাইনার দিয়ে ডিজাইন করে, আপনার ফ্রেন্ড জানার পরে আপনার আব্বুরে বললো যে আমার একটা ফ্রেন্ড এ ডিজাইন করে, আপনার একটা দিল, এতে কি হলো, আপনার লস হয়ে গেল না? আপনার কাজ দিলে আপনার মানে এটা লস হইলে এই জায়গায় লস হয়েছে, হ্যাঁ লাভ হয়েছে না? এইরকম আস্তে আস্তে আপনি যখন এই কাজগুলো পোস্ট করতে থাকবেন, এখান থেকে কিন্তু কমিউনিটি বিল্ড আপ হবে। আমরা আজকে ছোট, ইনশাল্লাহ আর 1 বছর পরে যে ছোট থাকবে এমন না। আমরা আজকে দুর্বল ডিজাইনার, একটা সময় যে আমি আমার মানে বীজ যে ইয়ে হবে না, এটার কোনো গ্যারান্টি নাই। যদি নিজে থেকে অবহেলা করেন সেটা নিজের ব্যাপার, কিন্তু পরিশ্রম করলে অবশ্যই এটা আপনি ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আসেন এবার অ্যাসাইনমেন্ট কেমনে পোস্ট করবেন। অ্যাসাইনমেন্ট এই কমিউনিটি গ্রুপের মধ্যে পোস্ট করবেন, এখানে এসে রাইট সামথিং, এখানে এসে ক্লিক করবেন, আসুক আসুক, হ্যাঁ হ্যাঁ, না নেট আছে, মাইজি শহরে যা ডিস্টার্ব, যেমন কারেন্টে ডিস্টার্ব এমন নেটে ডিস্টার্ব, মানে খাম্বাত বলে আগুন লাগছে শোনা, এটা মনে হয় স্টার নেট না স্কাই নেট, লাইনের তার ছিঁড়ে ফেলছে, কারেন্টের আগুন লাগছে তাদের ইয়ার মধ্যে, তার নাকি সব তো ছিঁড়ে ফেলে দিয়েছে, এখন এগুলো নাকি প্রিপেয়ার করে। আচ্ছা, এখান থেকে রাইট সামথিং দিলে পারবা লোডিং। আচ্ছা দেখেন পরে কথা বলি, এখানে লিখবেন হচ্ছে ব্যাচ, এই দেখেন কেউ কারোরটা কপি মেরেন না, কিন্তু এটা কিন্তু অনেকে শর্টকাট প্রসেস, এর অ্যাসাইনমেন্ট দেখছে কপি করে নিজেটার মধ্যে বসায় দিচ্ছে, কপি করলে আমি বুঝবো, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা ব্যাচ, আপনাদের ব্যাচের নাম কি বলেন, আপনাদের ব্যাচের নাম কি? এফডিজিডি মানে কি? হ্যাঁ, এফডিজিডি আপনাদের কত 2302, তাই না? এটা হচ্ছে আপনাদের ব্যাচ। এরপরে এখানে লিখবেন ক্লাস 23-এর 2 নম্বর ব্যাচ। আচ্ছা, এত সিক্রেট আপনারা জেনে ফেলেন, সমস্যা। আচ্ছা, কারণ আমরা বুঝতে পারবো কোন বছরে কতটা ব্যাচ গেছে, আপনাদের আইডিও দিয়ে আপনাদের শোনেন, আপনাদের আইডি কার্ডও দেওয়ার প্ল্যান করতেছি। এতে কি হবে জানেন, নিজে একটু ভাব ধরতে পারবেন, প্লাস কি হয় আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন করতে সুবিধা হবে। আপনাদের একটা আইডি থাকলে যে কোনো সময়, হ্যাঁ সার্টিফিকেট তো আমরা বানাই,
গ্রাফিক ডিজাইনাররা সার্টিফিকেট বানায়, সার্টিফিকেট দিয়ে কী করবেন? আপনি নিজে 10টা বানাইতে পারবেন, বুঝেন নাই? প্রেসে গিয়ে এইচএসসি সার্টিফিকেট বানায় দেয়, আর আমরা তো সামান্য আইটি কোর্স। ওই যে একজন স্ট্যাটাস দিতে যারা এইচএসসি ফেল করছে আমার কাছে চলে আসে, সার্টিফিকেট আমি বানায় দিই, বুঝেন না? সো এগুলো নিয়ে আচ্ছা এখানে কি দিবেন? 01 ক্লাসের টপিক কি, এই যে ক্লাসের মডিউলটা দিয়ে দিব, আপনাদের ক্লাস কি কি হবে এই মডিউলটা থাকবে। ফার্স্ট ক্লাস কি, আজকের ক্লাস কি টপিক? ওরিয়েন্টেশন। এটাকে কপি করবেন বা লিখবেন ওরিয়েন্টেশন। এখন থেকে বেশি বেশি ল্যাপটপ চালাবেন, ফোন কম চালাবেন, ল্যাপটপের মধ্যে ফেসবুক চালান, বুঝছেন? তাও ল্যাপটপটাতে অভ্যস্ত হন। ওরিয়েন্টেশন, এরপরে এখান থেকে মেন্টর ট্যাগ করবেন, মেন্টর, এখান থেকে @আসিফ লিখবেন, তাহলে আমার আইডিটা চলে আসবে। আসিফ লিখবেন, আসুন রে ভাই, এই কথা বললেন না, ক্লাস শেষ হবে। আচ্ছা এই যে আসিফ ইকবাল, এখানে ক্লিক করবেন, তাহলে এখানে আমার ট্যাগ হবে। এরপর কি করবেন? ছবি অ্যাড করবেন, ছবি নিচে যাবেন, অ্যাড ফটো। আচ্ছা এখান থেকে কোথায় ডকুমেন্টে করছিলাম? আচ্ছা এখন আপনি এরকম করবেন কয়টা? 5টা, তাই না? সর্বনিম্ন কয়টা বলছি? 5টা। এখন আপনি যদি 10টা করেন আপনার ইচ্ছা। যদি একের অধিক সিলেক্ট করে আপলোড দিতে চান, একটাতে সিলেক্ট করলে জাস্ট একটাতে ক্লিক করলে হবে। যদি একের অধিক আপলোড দিতে চান তখন কি করবেন? কন্ট্রোল প্রেস করে ধরবেন, না না ইন্ডিভিজুয়াল, শিফট প্রেস করে ধরলে আবার সিরিয়াল বাই সে সিলেকশন হয়। এখন আপনার মাঝখানে একটা ভিডিও চলে আসতে পারে, ভিডিও আপলোড দিয়ে দিবেন। আপনি ধরে ধরে কন্ট্রোল প্রেস করে যেটা যেটা দরকার সেটা সেটা আপলোড দিবেন, ঠিক আছে? দুইটা করতে হলে কি, একটা সিলেক্ট করলে একটাতে করলে একটা ক্লিক হবে, এরপরে অল্টার প্রেস করে ধরবেন। মাল্টিপল সিলেক্ট করতে হলে অল্টার প্রেস করে ধরে ধরে ক্লিক করতে হবে, এরপরে ওপেন দিবেন। আমি আপাতত একটা দিলাম, আচ্ছা দুইটাই দিই যেহেতু দেখাই দিব, আমি তো এটা রাখবো না, দুইটাই দিলাম। ফার্স্টে কী করলাম? একটা ক্লিক করলাম, এরপরে কন্ট্রোল প্রেস করে ধরে ক্লিক করলাম, তাহলে দুইটাই সিলেক্ট হলো। এবার ওপেন করলাম, দেখেন দুইটাই এখানে আপলোড হচ্ছে। আচ্ছা দুইটা আপলোড হলে এখানে পোস্ট অপশন আসবে, নেট স্লো। আচ্ছা আপলোড হয়ে গেলে এখানে পোস্টের অপশনটা আসবে, পোস্টের মধ্যে ক্লিক করবেন, এটা আপলোড হয়ে যাবে। এখন প্রথমত অনেকে চিন্তা করবেন আমার পোস্টটা গেল কই। পোস্টের অ্যাপ্রুভাল থাকবে যাতে কেউ টিকটক পোস্ট করতে না পারে। অনেকে আছে, অনেক স্প্যামাররা আছে টিকটক পোস্ট করে এসে, তারপরে এই লটারি সেই লটারি, হ্যাঁ বিকাশে এত টাকা নাকি মাগনা মাগনা দিতেছে, কোনো কাম কাজ ছাড়া, আর আমরা টাকা কামাইতে কত কষ্ট। হ্যাঁ এখান থেকে পোস্টে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, 2-2.5 ঘন্টা পরে হয়তো অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, আমরা অ্যাপ্রুভ করে দিব। ওকে, এই জিনিসটা বুঝছেন আপলোড দেওয়ার প্রসেস? আচ্ছা তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত।